সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা যখন পড়ানো শুরু করেছিলাম তোমাদের এই সেশনে, তখন তোমরা যারা আমাদের সাথে ছিলে, সেই তোমরা আজকে আমাদের সাথে লাইভে আজও আছো, তবে আজকের উপলক্ষ কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা উপলক্ষকে সামনে নিয়ে তোমাদের সাথে কথা বলার উদ্দেশ্যে হাজির হয়েছি। তোমরা জানো যে যখনই কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দেয়, তখনই আমাদের এই নিয়মিত আয়োজনটা থাকে। আমার মনে হয় যারা আমাদের পেজকে রেগুলার ফলো করে, স্কুল অফ এক্সিলেন্সকে যারা ভালোবাসে এবং ফলো করে, যারা সব সময় আমাদের সাথে থাকে, আমাদের আয়োজনের সাথে থাকে, তারা আজকেও হয়তো অপেক্ষা করছিল যে কখন আমাদের এই আয়োজনটা শুরু হবে, আমাদের এই সেশনটা শুরু হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সেশন, বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এবং বি ইউনিটের ফলাফল প্রকাশিত হওয়ার পর যারা আমাদের স্কুল অফ এক্সিলেন্স থেকে সবচেয়ে চমৎকার ফলাফল করেছে, যারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, তাদেরকে নিয়ে আমাদের আজকের এই নিয়মিত সেশন। এবং পুরোটা সময় জুড়ে, সেশনের পুরোটা সময় জুড়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি এই সেশনটার জন্য, যে যারা সফল হয়েছে আমরা তাদেরকে নিয়ে একসাথে বসবো, তোমাদের সফলতার গল্প শুনবো, তো আমাদের সাথে তোমাদের জার্নি শুনবো, তোমাদের স্বপ্ন কিভাবে সফল হলো এই বিষয়গুলো শুনবো, তোমাদের স্ট্র্যাটেজিগুলো শুনবো, তোমাদের অনুভূতিগুলো শুনবো। এই জন্য আশা করছি যে যারা আমাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে আমাদেরকে দেখছে, তারা আমাদেরকে চেনেন। তারপর আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম সাকিব শাহরিয়ার। আমি স্কুল অফ এক্সিলেন্সের মেন্টর এবং একই সাথে ডিরেক্টর। আমার সাথে উপস্থিত আছে বাকি বিল্লাহ, আহ, আমাদের ইংরেজির মেন্টর এবং ডিরেক্টর। এবং একই সাথে আমাদের সাথে উপস্থিত আছে আব্দুল্লাহ আল মাহফুজ, আমাদের বাংলার মেন্টর। আমরা সবাই আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা আজকের এই লাইভ দেখছেন, তাদের সবাইকে, এবং যারা আমাদের শিক্ষার্থী ছিলে, যারা আমাদের সাথে উপস্থিত আছো, তাদের সবাইকেও স্বাগত জানাচ্ছি। বাকি আসসালামু আলাইকুম। আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিল, এবং আমরা ফলাফল পেলাম, দেখলাম আমাদের সাথে আমাদের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত আছে। তো আমরা কি আসলে খুব বেশি কথাবার্তার দিকে যাব, নাকি আমাদের শিক্ষার্থীদেরকে একে একে ডেকে নেবো এবং তাদের সাথে কথা বলবো? আমরা সারাদিনই কথা বলি, কথা ওরা আমাদের কথা শুনতে শুনতে হয়তো বিরক্ত। আজকে যারা সফল তাদের কথাই শুনবো। তার আগে ছোট্ট করে আমি বলবো একটু কথা, সেটা হচ্ছে যে কেন আমরা সবসময় সফলদের গল্পই শোনাই, ব্যর্থদের গল্প কি আমরা শুনবো না বা শুনতে চাই না? এই কথাটা মদদ ভাই থাকলে খুব ভালো হতো। মদদ ভাই খুব সুন্দর করে এটা বলে যে সারাটা বছর সবাইকে সমানভাবে তাদের ভবিষ্যৎ কেমন হতে পারে, তাদের আজকের দিনটা কি হতে পারে, এটা নিয়ে নসিহত করা হয়েছে। সবাইকে সমানভাবে পড়াইছি, আলাদা কোনো কিছুই করা হয় নাই। খুব আহামরি যে খুব চাকচিক্যময় রেজাল্টও এবার আমরা পেয়েছি সেটাও না, সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু রেখেছেন কপালে, যে যতটুকু রিজিকে থাকবে, নিজের যা ছোট হোক তবু ভাই কাঁচা ঘর খাসা যেটা হয় সেটা হয়, সেটাই আমাদের। নিজের ঘরেই আমাদের ভালো। কিন্তু এই বিতর্কটা সবসময় চলে যে কেন সফলতার গল্প শোনান, কেন ব্যর্থদের গল্প, ব্যর্থদের কি আপনারা রাখেন না? এখনো যারা ব্যর্থ মনে করো নিজেদেরকে, তারা আসলে কোনোদিন সফল হতে পারবে না। বরং আজকে ছোট্ট করে জাস্ট একটা আঙিনায় যারা সফল না, তারা আগের পরের বার সামনে তারা আরো ভালো সফলতা পাবা, এইটা নিয়ত রাখো। কারণ আল্লাহ ঠিক যেই মুহূর্তে যা দরকার, একটা আয়াত আমি সবসময় বলি সবাইকে যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সৎকর্মের প্রতিদান সৎকর্ম ছাড়ার কিছুই না। তার মানে আল্লাহ যাদেরকে আজকে সফলতা দিয়েছেন এই মঞ্চে, ঢাবির মঞ্চে, তারাই যোগ্য ছিল, তারাই যতটুকু পরিশ্রম করে আসছে ততটুকুই তাদের প্রাপ্তি ছিল। এর বাইরে এমন অনেক জায়গায় তুমি যাবা যেটা তুমি এখন মনে করতেছো তোমার জন্য ভালো হবে না, কিন্তু পরের মঞ্চটা তোমার জন্য আল্লাহ রেডি করে রাখছেন যদি তুমি সৎকর্মটুকু করো। তো নিজের উপর ইহসান করো, নিজের পরিশ্রমটা আবার শুরু করো, ইনশাল্লাহ বড় কোনো মঞ্চে পাবা। তো তার আগ পর্যন্ত যেহেতু সফল যারা হয়েই গেছে তারা গল্প বলতে চায়, আমরা শুধু তাদের গল্পই শুনবো, ব্যর্থদের আমরা পাশে থাকবো, সফলদের গল্প শুনবো। তো আমরা সাকিব মনে হয় শুরু করে, যদি মাহফুজের কিছু বলার না থাকে। ঠিক আছে, আমরা একে একে শুনবো, এবং তারপর তো মাহফুজ কথা বলবে, আমরাও কথা বলবো, আমরা সবাই শুনবো মূলত আর কি। আমরা আজকে কথা বলবো কম, আমরা আজকে শুনবো বেশি। কথা বলবে যারা আমাদের সফল শিক্ষার্থী আছে, তারা তাদের সফলতার গল্প বলবে আমাদের সাথে, তাদের জার্নিটা তারা বলবে। এবং ওভারঅল আমি মনে করি যে তাদের এই কথা থেকে, তাদের এই গল্প থেকে পরবর্তী সেশনে যে সকল শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের জন্য আসবে তারা উপকৃত হবে। তারা এই কথাগুলো শুনে তারা বুঝতে পারবে যে তাদের কোনটা করা দরকার, কোনটা তাদের অবশ্যই না করা উচিত। এই ব্যাপারগুলো আমার মনে হয় এই সেশনটা আসলে মোটামুটি একটা প্রস্তুতি শুরু করার জন্য খুব চমৎকার সেশন। তো বাকি আমরা প্রথমে কার কথা আমি বলবো? শুরুতে তানজিয়ার কাছে যাব।
মানে তানভীর, আচ্ছা। রেজাল্ট ঢাবি খুব মানে আশ্চর্যজনক ভাবে হঠাৎ উইদাউট এনি নোটিফিকেশন ঢাবি রেজাল্ট দিয়ে দিছে। আমরা হঠাৎ করে আমি মাগরিবে নামাজ পড়ছিলাম, আমাকে এক স্টুডেন্ট ফোন দিছে, ওর সাথে গল্প করার সময় আমি গল্প বলবো না যে কে এসে আমাকে ফোন দিছে। আমি সালাম ফিরে শুনতেছি, ভাই আমি এততম হয়েছে। আমি বলছি, কিসের এততম হয়েছে, কোন জায়গায়? না, ঢাবি রেজাল্ট দিছে। আমি বলছি, হ্যাঁ ঢাবি রেজাল্ট দিছে মানে? তো আমাদের আসলে আজকে বাকি থাকার কথা ছিল। যখন 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 মওদুদ ভাই প্রথম গ্রুপে বলেছে, হ্যাঁ, যে ব্রেকিং নিউজ, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ করেছে, আমি ভাবছি যে মওদুদ ভাই নিশ্চিত ব্লাফ করতেছে, এবং আমি যথারীতি ওইটা রেখে আমি আমার মানে লাইভ ক্লাস ছিল, আমি লাইভ ক্লাস শুরু করে দিচ্ছি। মানে আমি মওদুদ ভাই দেখলাম তো যে তুই মাঝে লাইভে মাঝে ঢুকে গেছিস। এমনিতে একটা হ্যাঁ, মানে মজা এই মজা নাই ধরনের আর কি। বিভিন্ন রকম করে। তো আমি ভেবেছি যে ওরকমই আমিও কিছু একটা হইতে পারে। সাকিব ভাই, আমিও অবাক হয়েছি যে আপনি যে ক্লাসটা চালাইতেছেন। আমি ভাবলাম যে কাছে ক্লাস চালাবেন না, কিন্তু এটা ভালো যে ক্লাসটা তারপরও চলমান ছিল। আর আমি একটু আলহামদুলিল্লাহ। 1 মিনিট সময় নিয়ে নিই ওই যে বাকি ভাইয়ের জি, জি। কথা প্রসঙ্গে, আপনার যে দুটো সফলতা। বদনখানি দেখান ভাই, বদনখানি দেখান যেখানে আছেন। আমি বাসায় আছি ভাই, তো ওই হ্যাঁ। মোবাইলে কিন্তু এই যে সফলতা ব্যর্থতার যে ইস্যু নিয়ে আপনি বললেন, আমিও দেখতেছিলাম ওই যে কমেন্ট সেকশনে দুই একজন এই বিষয় নিয়ে আলাপ দিচ্ছিল। তো এইটা আসলে এক প্রকার পপুলিস্ট আলাপ বলা যায় আর কি, যে যখনই যে কেউ হুম, হুম, হুম। যে কোনো ইউনিভার্সিটির ফলাফল প্রকাশিত হয় তখনই কিছু এক শ্রেণীর লোকজন আছে এই ধরনের পপুলিস্ট আলাপ দেয় আর কি। তো বাস্তব কথা হচ্ছিল, তাহলে যারা সফল হলো এরা কি আসলে খুব অন্যায় করে ফেললো? মানে মানে হুম। তো তাদের নিয়ে কোনো ধরনের সেলিব্রেশন করা যাবে না? বাট প্রশ্ন আমাদের এটা হওয়া সোসাইটিতে উচিত। তো আমাদের সোসাইটিতে এটা হওয়া উচিত যে যারা সফল হয় সব শ্রেণীর জায়গা থেকেই তাদেরকে সেলিব্রেট করা, কারণ তাদেরকে আরো উৎসাহিত করা, কারণ মানে সফলতা তো এটা একটা প্রথম ধাপ তারা অর্জন করছে আর কি। আর যারা ব্যর্থ হুম, হয়েছে তাদের ক্ষেত্রে আসলে আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা সবসময় বলার চেষ্টা করি যে মানুষের তো দুনিয়ার জায়গাতে আসলে সফলতা ব্যর্থতার কোনো সুযোগ নাই। ব্যর্থতা একটা হুম, শিক্ষা মূলত, যে দিস ইজ দা প্রসেস, যে এই রাস্তায় আমি হাঁটলে বা এই প্রসেসে আমি যদি আমার পড়াশোনা বা আমার কার্যক্রম পরিচালনা করে থাকি, তাহলে আমার পক্ষে আসলে সেই অর্থে সফলতা অর্জন করা সম্ভব না। তার একটা ধাপে হয়তোবা আমি ব্যর্থতার পরিচয় দিয়েছি বা ব্যর্থ হয়েছি, তো আমার এখনো সফল হওয়ার আরো অনেকগুলো ধাপ রয়েছে আর কি। আর চূড়ান্ত সফলতা তো আসলে আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি, সেটা হলো যে আখেরাত। সেই জায়গায় আসলে যখন আমি ডান হাতে আমলনামাটা পাবো, সেটাই হলো যে আমার সব থেকে চূড়ান্ত সফলতা। আর হুম। দুনিয়াবি সফলতা ব্যর্থতা এটা খুবই সাময়িক। কেউ সফল হবে, আবার দুদিন পরে সে হয়তো ব্যর্থ হয়ে যাইতে পারে। কেউ হয়তো সাময়িক ব্যর্থ হবে, দুদিন পরে আবার কেউ সফল হতে পারে। এটা একটা মানে আপস এন্ড ডাউনের ব্যাপার। এটার আসলে একটা চলমান প্রক্রিয়া। দুনিয়াতে এর আসলে আলটিমেট ডেস্টিনেশন আসলে সত্যিকার অর্থে নাই। আর যদি আমি আলটিমেট সফলতা ব্যর্থতাদের সাথে কি ধরনের আচরণ হবে সেটা তো খুবই স্পষ্ট। আল্লাহ তো মানে কিয়ামতের দিন যারা ব্যর্থ হবে তাদেরকে নিয়ে কি আল্লাহ কোনো মানে সেলিব্রেশন করবে? সুযোগ নাই আসলে, সেখানেও সেলিব্রেশনের কোনো সুযোগ নাই। কারণ তাদেরকে এবং কোরআনে কিন্তু এভাবে বলা হয়েছে যে জান্নাতীদেরকে এবং জাহান্নামীদেরকে দুইজনকেই কিন্তু হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এক শ্রেণী যাবে জান্নাতের দিকে, আর এক শ্রেণী যাবে জাহান্নামের দিকে। এবং সেখানে জান্নাতের ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে, এবং জাহান্নামের ফেরেশতারা তাদেরকে যথাযথ শাস্তি দেওয়ার জন্য রেডি থাকবে। তো এই বিষয়গুলো বেসিক্যালি এই যে যে আলাপগুলো যারা দেয় যে ভাই সফলতাদের নিয়ে কাজ করেন, ব্যর্থতা নিয়ে কাজ করেন না, এইটা মূলত ব্যর্থ যারা হয় তাদেরকে আরো ব্যর্থ হতে সহযোগিতা করে। এবং তারা আসলে ভুলে যায় তারা কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছে, ওই জিনিসটা আইডেন্টিফাই করার চেয়ে তারা এই পপুলিস্ট আলাপে ব্যস্ত হয়ে মানে তারা আরো ব্যর্থতায় নিমজ্জিত হুম, হয়। তারা তাদের ওই হুম, রাস্তাটা হুম, আসলে হুম, হুম। খুঁজে পায় না। তো আমি বলবো যে সমাজের সবার আসলে সেলিব্রেশন করা উচিত সফলতা যারা হয় তাদেরকে নিয়ে, এবং ব্যর্থ যারা হয় তাদের উচিত তার ওই ব্যর্থতার কারণটা খুঁজে বের করা। মানে আমি দেখতেছিলাম রেজাল্টে অনেকেই ভাগ্যের দোষারোপ করলো যে 0.25 এর জন্য হয়নি, এটা হয়নি, সেটা হয়নি, ভাগ্যও লাগে বা হাবিজাবি অনেক ধরনের ব্যাপার। কিন্তু স্টুডেন্টরা খুব সচেতন ভাবে বা মানে অবচেতন মনে যেভাবেই হোক না কেন একটা জিনিস বারবার ভুলে যায়, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নেগেটিভ নাম্বার আছে। আমরা তাদেরকে বারবার বলার চেষ্টা করেছি। তার মানে সে 0.25 এর জন্য হয়তোবা ব্যর্থ হচ্ছে, সে মনে করতেছে, কিন্তু সে এটা ভুলে যাচ্ছে সে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন মানে আন্দাজে দাগাইছে, যার ফলে তার চান্সটা অনিশ্চিত হয়ে গেছে। এবং এটা তাদেরকে সেভারাল টাইম বলা হয়েছে, এবং এই প্র্যাকটিসটা করার জন্য আমাদের অসংখ্য পরীক্ষা হয়েছে। আমাদের এবার প্রায় 4000-এর উপরে শিক্ষার্থী ভর্তি হয়েছে। কই আমাদের পরীক্ষাগুলোতে 100 জনের বেশি থেকে পরীক্ষা দেয় না, 200 জনের বেশি আমি পরীক্ষা দিতে দেখি নাই কখনোই। খুব বেশি হলেও একবার পরীক্ষায় মনে হয় সর্বোচ্চ 500 জন পরীক্ষা দিছে। আর এখন যখনই ফলাফল হচ্ছে ব্যর্থ হচ্ছে, তখন তার খুব গায়ে লাগতেছে বা তখন তার খুব খারাপ লাগতেছে, আরে আমি আজকে ব্যর্থ হয়ে গেলাম। তাহলে সফলতা কিংবা ব্যর্থতা এটা আসলে হঠাৎ করে হয় না কখনো। এটা অতীতে গৃহীত
মানে প্রতিটা পদক্ষেপ প্রতিটা সিদ্ধান্ত একটা আউটপুট হলো মানুষের সফলতা ব্যর্থতা। এটা ঠাস করে কেউ সফলতা ব্যর্থ হয় না। এটা হঠাৎ করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিলাম আমি সফল হয়ে গেলাম ব্যর্থ হয়ে গেলাম না, এভাবে আসলে কেউ হয় না। প্রতি পদক্ষেপে তাকে বেসিক্যালি এই যে তার যে গৃহীত সিদ্ধান্ত এর আলোকে একটা আউটপুট হচ্ছে সফলতা ব্যর্থতা। সো ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ দ্য পার্ট অফ এডুকেশন লাইফ। এখানে আজকে কেউ সফল হলো, কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কেউ গুচ্ছতে পাবে, কেউ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাকি আছে, বা কোথাও চান্স না পাইলে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাবে। সফলতার অনেক মাত্রা আছে, সত্য কথা। দুনিয়াতে সফল হওয়ার আসলে অনেকগুলো জায়গা আছে। এটা বিশ্ববিদ্যালয় বা এই ক্যারিয়ার বা এই পড়াশোনা এর ভিতরে আবদ্ধ না। ইভেন কেউ যদি চান্স নাও পায়, আমি তো বলি যে এটা আলহামদুলিল্লাহ, আরো চান্স পাইলাম না, ও বরঞ্চ আরো বেঁচে গেছে চান্স না পায়া। ও লাইফে আরো অনেক ভালো করার সুযোগ রয়েছে আর কি তার। ও আরো আর্লি হুম। কর্মক্ষেত্রে যাইতে পারবে এবং কর্মক্ষেত্রে যেও সে অন্যদের চেয়ে আরো বেশি সফল হওয়ার সুযোগ রয়েছে তার। সো এইগুলা মানে একটা মানে আমাদের সোসাইটিতে এক ধরনের মানে কি বলবো, একটা বাবল ক্রিয়েট করে রাখা হয়েছে। আমরা সফলতা বলতে পার্টিকুলার বিষয়গুলোকেই মিন করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে। যারা ব্যর্থ হয়েছে তোমাকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা যদি তুমি না নাও, এখন তুমি যদি মনে করো যে ভাবি আসলে আলটিমেট সফলতা না, চবই আলটিমেট সফলতা না, বা এটা সব আলটিমেট সফলতা না, তাহলে তোমার তো আলটিমেট ব্যর্থ হইতে হইতে তুমি তো মানে আজীবন ব্যর্থই থাকবে এবং তুমি ওই মানে আখিরাতে যেও আসলে ব্যর্থ হবা। তোমাকে আসলে ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষাটা যত দ্রুত নিতে পারবে এটা তোমার জন্য কল্যাণকর। আইদার তোমার পক্ষে কখনোই সফল হওয়াটা আসলে সম্ভব না। ধন্যবাদ বাকি ভাই, আমি মনে হয় বক্তব্য দীর্ঘ করে ফেলছি। আসসালামু আলাইকুম। না ভাই, ধন্যবাদ সুন্দর মধু ভাই বলছেন। আপনাকে যথারীতি দীর্ঘ বক্তব্য দেওয়ার জন্য। তো আমরা আচ্ছা, আহ, আমরা মনে হয় সরাসরি চলে যাই আমাদের হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টদের আমরা শিক্ষার্থীদের গল্পেই। কাছে চলে যাই। আজকের মূল আকর্ষণ কিন্তু তারাই। আমরা যেটা আমরা আমি বলছিলাম, প্রথমে আমরা যাব তানজিয়ার কাছে। মানে আমাদের আজকে চট্টগ্রাম থাকার কথা। অ্যাজ ইউজুয়াল প্রতি বছর আমরা যেটা করি যে এক এক দুজন স্টুডেন্টকে আমাদের অভিজ্ঞতার আলোকে টার্গেট করি যে ওরা হয়তো ভালো রেজাল্ট করবে, তাদের সাথে যে আমরা লাইভ রেজাল্ট পাওয়ার যে একটা মানে অনুভূতি আমরা নেই বা একটা আনন্দ আমরা ভাগ করি ওদের সাথে। সেটাই প্ল্যান ছিল যে রবিবার যদি হয় তাহলে আমরা চট্টগ্রাম চলে যাব। তো আল্লাহর ইচ্ছা যে আমরা চট্টগ্রাম যাইতে পারি নাই। তার আগে আজকে রেজাল্ট দিয়ে দিছে। তানজিহার বাসায় যাওয়ার কথা ছিল। তানজিয়া আমাদের সাথে আছে। তানজিয়া এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম স্থান অধিকার করেছে বি ইউনিটে, সায়েন্স থেকে, অর্থাৎ বিভাগ পরিবর্তন দুঃখজনক করে। এটাই যে আমরা তানজিয়ার বাসায় যাওয়া হলো না আর কি। তানজিয়া বাসায়, আমি তানজিয়াকে শর্ত দিছি অন্য আরেকটা, সেটা যাওয়া যাবে। তো তানজিয়া, তুমি কি আমাদের সাথে আছো? মেজবানও খাওয়া হয় নাই। হ্যাঁ, তানজিয়া কি আমার কথা শুনতে পাচ্ছো? তুমি কি আমাদের সাথে জয়েন করবা, ভিডিও অন করতে পারবা কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ক্যামেরা অন করবো কি নিয়ে ব্যাপারে একটু কনফিউজ, কারণ লাইটিংটা ঠিক ভালো আসবে না। কোনো সমস্যা নাই। তুমি যেভাবেই লাইটিং অন করা যায়, তুমি একটু ভিডিওতে জয়েন করো আমাদের সাথে। আমি তোমাকে ভিডিও স্টার্ট করার পারমিশন দিয়েছি। তোমার সফলতা জানুক মানুষ। আমি তানজিয়াকে স্পটলাইট করে দিচ্ছি। হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে যথেষ্ট। তানজিয়া, কেমন আছো ঠিক এই মুহূর্তে? তোমার অনুভূতি কি ভাই? আলহামদুলিল্লাহ। অনুভূতি আসলে বোঝানো যাবে না, কারণ এতটা মিক্সড ফিলিং হচ্ছে। ফার্স্ট অফ অল, আম্মু আব্বু এত প্রাউড, আর আপনারা এত খুশি, এটাই আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার। আমি নিজের জন্য যতটুকু খুশি, এগুলা এর চেয়েও বেশি বড়। আলহামদুলিল্লাহ। তানজিহা, তোমার স্কুল অফ এক্সেলেন্সের সাথে জার্নিটা শুরু হলো কিভাবে, বা সব মিলে কেমন, এই ব্যাপারে একটু শুনবো। তার আগে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আচ্ছা থাক, এই গল্প শুনবো না আমি তোমার কাছ থেকে, কারণ এটা একটু অন্যরকম গল্প। জাস্ট স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমার শুরুটা, বা আর কিভাবে কি হলো আমাদের সাথে, এই গল্পটা যদি একটু বলো। আমি যখন যখন সবাই অ্যাডমিশন ফেসের পড়ালেখা শুরু করতেছিল, তখন আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতেছিলাম, সার্চ করতেছিলাম কোথায় পড়ানো যাবে, কারণ আমি বিজ্ঞান থেকে যেহেতু মানবিকে শিফট করতে চাচ্ছিলাম। তো আমি বিভিন্ন গ্রুপে জিজ্ঞাসা করছিলাম কোথায় ভালো হবে, সবচেয়ে বেস্ট, একজন একটার নাম করছে। আমি সবগুলোর ফ্রি ক্লাস গুলো ট্রাই করে দেখছিলাম। আর তখন স্কুল অফ এক্সিলেন্স এর যে ইউটিউবে ফ্রি ক্লাস গুলো ছিল, বিশেষ করে সাইফ স্যারের ব্যাকরণ ক্লাস, ওটা দেখে আসলে বুঝছি যে এটা আসলে ইউনিক একটা প্রতিষ্ঠান। কারণ ব্যাকরণ আসলে বুঝে পড়া যায়, এটা আমি বুঝতে পারিনি সাইফ স্যারের ক্লাস করার আগে তখন। আর এতটা ইমপ্রেসড হয়েছিলাম সাইফ স্যারের ক্লাস করে। আর আপনার বাকি ক্লাসগুলো ট্রাই করেছি, আপনাদের প্রোনাউন্সিয়েশন, কথা বলার ভঙ্গি, সবগুলো মিলে আমি ডিসাইড করছি যে আমি এখানে ভর্তি হবো। সো ওখান থেকে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে বন্ধ করে, কারণ আমি অনলাইনেই করতে চাচ্ছিলাম, কারণ
আসা যাওয়া আর বাইরে করা আমার জন্য টাফ হয়ে যায়, অনেক টাইমও যায়। এই কারণে আমি অনলাইন করার ডিসিশনটাই নিচ্ছি। তুমি শুধু স্কুল অফ এক্সেলেন্সে ছিলে সম্ভবত, যতদূর আমি জানি, পুরো জার্নিতে? শুরু থেকে শুধু স্কুল অফ এক্সেলেন্স ছিলাম, আর বাইরে পরীক্ষা দিছিলাম কয়েকটা, দুটা তিনটা। আচ্ছা আচ্ছা, ওকে। তো সব মিলিয়ে ক্লাস এবং অন্যান্য পরীক্ষা কিভাবে মূল্যায়ন করবে, বা ওভারঅল তোমার জার্নিতে এটা কতটুকু হেল্পফুল ছিল বা ইম্প্যাক্ট ফেলেছে তোমার মনে হয়েছে? জার্নিতে তো বেশিরভাগ পুরোটাই আপনারাই ছিলেন, কারণ আমি তো হাফ এফোর্ট দিতাম যদি আপনারা না থাকতেন। বিশেষ করে আপনি আপনি তো অনেক পার্সোনাল লেভেলে যেভাবে খোঁজ খবর নিচ্ছেন, যেভাবে যত্ন নিচ্ছেন, ওটার জন্যই আমি যত পরিশ্রম করছি। নাহলে অর্ধেক পরিশ্রম করতাম আর অবভিয়াসলি অর্ধেক পজিশন পাইতাম না। আলহামদুলিল্লাহ। হুম। আব্বু আম্মু খুশি রেজাল্টে? হ্যাঁ, আব্বু আম্মু অনেক প্রাউড। আচ্ছা। আহ, তানজিয়ার একটা সিক্রেট হচ্ছে, তানজিয়া ফার্স্ট হলে আমি এই গল্পটা হয়তো করতাম, আমরা আশা করছিলাম তানজিয়া ফার্স্ট হবে। তানজিয়া আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে না। এটা হচ্ছে তানজিয়ার জীবনের মূল লক্ষ্য, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না, আমাকে চট্টগ্রামেই থাকতে হবে, আব্বু আম্মুর কাছেও থাকবে। এটা একটা মানে সাহসের ব্যাপার, এবং সেই জায়গা থেকেও ভালো রেজাল্ট করার যে স্পৃহা, কি বলবো এটারে, যে ক্ষুধা, এটা একটা অসাধারণ ব্যাপার। যে ও আব্বু আম্মুর কাছে থাকতে চায়, বা সেখান থেকেই আব্বু আম্মুকে সময় দিতে চায়, বাবা মার কাছে থেকে পড়াশোনাকে জীবনে, এটা একটা মধু তো একটু আগে বলেন যে সফলতা ব্যর্থতার মূল্যায়নটা আসলে কেমন। একটা বাচ্চা ইন্টারমিডিয়েট শেষ করে এখন এই জাজমেন্টে যাচ্ছে যে আমি বাবা মার কাছে থাকাটা ইম্পর্টেন্ট। এটা হয়তো ভুলও হতে পারে, কেউ কেউ বলবে যে আল্লাহ এত বড় সুযোগ মিস করে চবিতে যাচ্ছ, এটা আসলে ম্যাটার করে না দিন শেষে। কে জীবনে কি করলো এটা হচ্ছে মুখ্য, হচ্ছে আহ, জীবনে যে জিনিসগুলো মৌলিক, এইটাকে আমরা কতটুকু কাছে রাখলাম, আর জীবনের মূল উদ্দেশ্য আখিরাতকে আমরা কতটুকু পেলাম। যাই হোক, তানজিয়া, আর তোমার জুনিয়র যারা আছে, তুমি চট্টগ্রাম কলেজে ছিলা, ওভারঅল তাদের উদ্দেশ্যে কিছু বলা, বা তোমার স্ট্র্যাটেজি কি ছিল সেটা দিয়ে তাদের অনুপ্রাণিত করার যদি কোনো জায়গা থাকে, বিশেষ করে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের ব্যাপারে যদি তোমার কিছু বলার থাকে। আমার যেটা বলার থাকে সেটা হচ্ছে যে আমাদের মানে সোসাইটিতে যে ধরনের সাকসেস একটা আইডিয়া বিল্ড করে রাখছে, ওটার বাইরে গিয়ে একটু চিন্তা করার সাহস করা। কারণ আমাদেরকে তার শিক্ষা, যেমন সায়েন্সের স্পেসিফিক্যালি শিখিয়ে দেওয়া হয়েছে যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে ব্যর্থ হবো। এবার এই মধ্যে ভাইয়া যা বলছিলেন কিছুক্ষণ আগে, আমি ওটা ওটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ সাকসেস শুধু একদিক দিয়েই হবে এটা এটা তো না। আর আমার মনে হয় যে যেখানে যেখানে যাওয়া যায়, নিজের স্কিল থাকলে, নিজের চেষ্টা থাকলে অবশ্যই আমরা মানুষের জন্য ভালো করতে পারবো, সেবা করতে পারবো। আর সবচেয়ে দিন শেষে যেটা সবচেয়ে বড় ব্যাপার, আল্লাহর সো আমি এটাই বলবো যে পথ বাঁধা চিন্তার বাইরে গিয়ে একটু ভাবা, নিজের স্কিল খুঁজে বের বের করা, নিজের স্ট্রেংথটা খুঁজে বের করা, আর অবভিয়াসলি আল্লাহর সাহায্য চাওয়া সবসময়, সব ডিসিশনে। আলহামদুলিল্লাহ। তোমার স্কুল অফ এক্সেলেন্স নিয়ে মজার কোনো স্মৃতি কিংবা এমন কোনো অভিজ্ঞতা যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও, আর বিশেষ করে যদি কোনো সমালোচনার জায়গা থাকে যে স্কুল অফ এক্সেলেন্স এর এই জায়গাগুলো উন্নত করা উচিত, বা এই জায়গাটা একটু তুমি গঠনমূলক কোনো সমালোচনা করতে চাও আমাদের নিয়ে একদম পাবলিকলি, স্কুল অফ এক্সেলেন্সের আমার সবচেয়ে বেস্ট ব্যাপার যেটা লাগে, ওইটা হচ্ছে যে ওইটাই যেটা এখন মধু ভাই যে ধরনের পরামর্শ দিচ্ছেন, এগুলো আপনারা সবাই দিতেন, কখনো বলতেন না যে এটাই, এই প্রতিষ্ঠানটাই তোমার সাকসেস ডিটারমাইন করে দিবে, এটাই তোমাকে জীবনে পথ দেখাবে, না হলে তুমি ব্যর্থ। এই ধরনের কিছু আপনারা কখনো আমাদেরকে বলেন নাই, এটা আমার সবচেয়ে বেস্ট লাগছে। আর মাহফুজ ভাইয়ার সাথে আমার কখনো এবার সরাসরি কথা হয়নি, একবার ক্লাসে হয়েছিল মাহফুজ ভাইয়ের সাথে। ওনাকে আমার অনেকদিন ধন্যবাদ দেওয়ার ইচ্ছা, কারণ সাহিত্যের ক্লাসগুলো আমি এত ইন্টারেস্টিং করে নিচ্ছেন। আমার সবসময় মনে হতো আমি সায়েন্স থেকে আর্টসে শিফট করে আসলে ভুল ডিসিশন নিচ্ছি না, কারণ আমি এনজয়িং দিস ক্লাসেস সো মাচ। যখন মাহফুজ ভাইয়ের ক্লাস করতাম, আমি একদিন মাহফুজ ভাইয়ের ওখানে সিরাজউদ্দৌলার নাটকের একটা রোল প্লে করছিলাম। ওনার হয়তো মনে থাকবে না, কিন্তু সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার রোল প্লে করছিলাম। আর তখন মাহফুজ ভাইয়া আমাকে একটা কথা বলছিলেন যে তানজিহা যুদ্ধের আগে শহীদ হয়ে গেলে তো হবে না। তো ওটা আমার সবসময় মনে থাকবে। আচ্ছা, অনেক অনেক থ্যাংক ইউ তানজিহা। তোমার ভবিষ্যৎ জীবন যেন সফলতার যে কল্যাণময় চাদর আছে সেটা দিয়ে যেন আল্লাহ তাআলা সবসময় আবৃত রাখেন, এবং তোমার চিন্তাধারা যেন বিশ্বের সকলের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। এটাই আমাদের জন্য, তোমার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। থ্যাংক ইউ। সমালোচনা তো করলে না। সমালোচনা কি করবো বুঝতেছি না, যদি শর্টস সমালোচনা করো, মাহফুজ ভাই অনেক বকা দেয়।
আচ্ছা না মাহমুদ ভাইয়া লাস্টে আমাদেরকে একদম বদল অনেক আচ্ছা ধৈর্য। আমি 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 তোমার জুনিয়রদের জন্য জাস্ট একটা সাজেশন চাবো তোমার কাছে। কারণ আমি সম্ভবত আহ, আহ, তুমি এই বছর সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে রিটেনে হাইস্ট পাইছো। এখন পর্যন্ত আমি আর কাউকে এত বেশি মার্কস পাইতে দেখি নাই। 18 পাইছো তুমি ইংরেজি রিটেনে। এটার আসলে সিক্রেট কি? তুমি তো বাংলা মিডিয়ামই ছিলা সম্ভবত, ইংরেজি ইংরেজি ভার্সনেও না, সম্ভবত পুরোপুরি বাংলাতে ছিলা। বাংলা medium এ ছিলাম, আমি নিজেও আসলে শখ হয়েছি আমার নাম্বার দেখে, কারণ প্যারাগ্রাফ ছিল যে যত নাম্বার পাওয়ার কথা না। কিন্তু আপনি যেভাবে রাইটিং প্র্যাকটিস করেছিলেন, রাইটিং এর পুরা মানে তখন ক্লাস পরীক্ষা হয়ে গিয়ে নার্ভাস ফিল হয়নি রাইটিং এর ব্যাপারটা নিয়ে, কারণ এত বেশি প্র্যাকটিস করানো হয়েছিল আমাদেরকে। বিশেষ করে আপনি এত প্র্যাকটিস করেছিলেন, পরীক্ষার 2 দিন আগেও আমাকে বলছিলেন, আমার ভুলগুলো ধরা দিচ্ছিলেন। ওই ভুলগুলো আমি মাথায় রাখছিলাম প্যারাগ্রাফ লেখার সময়। যাক আলহামদুলিল্লাহ, যে অনলাইনেও রিটেন প্র্যাকটিস করানো যায় এটা আমরা স্টুডেন্টদেরকে বিশ্বাস করাতে চাই। এবং গত 2 বছর ধরে সাইদ ভাই বাংলায় হাইস্ট পাচ্ছিলেন। তা আলহামদুলিল্লাহ তানজিয়া, থ্যাংক ইউ সো মাচ যে তুমি ইংরেজি ডিপার্টমেন্টকে এবার রিপ্রেজেন্ট করলা। এবং আশা করছি যে ভবিষ্যতে তুমি ইংরেজি ডিপার্টমেন্টে স্কুল অফ এক্সেলেন্সে আমরা তোমার কন্ট্রিবিউশন পাবো, বা এজ এ কন্ট্রিবিউটর আমি তোমাকে পাবো, এইটুকু আমার আশা থাকবে। বাকিটা যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন ইনশাল্লাহ। আহ, যদিও তুমি মাহফুজ স্যারের সিরাজউদ্দৌলা, বাট আমি চাই যে তুমি ইংরেজির সিরাজউদ্দৌলা হয়ে থাকো, রট লাইফ হয়ে থাকো। ঠিক আছে সাকিব, যদি আর কোনো কথা তোর এন্ডে থাকে। না না তানজিয়া। তানজিয়া, আমি আশা করছি যে আসলে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো সাধারণ জ্ঞান প্রশ্ন এবার বেশ সহজ হয়েছে। তোমরা সবাই মোটামুটি, আমার কাছে মনে হয়েছে যে সহজ হওয়ার কারণেই হয়তো বা অনেকেই 2-3টা ভুল করে ফেলেছো আর কি। যে ব্যাপারটা হয়, হ্যাঁ, খুব সহজ প্রশ্ন দেখলে অনেক সময় অনেক ক্ষেত্রে 2-3টা ভুল হয়ে যায়। কিন্তু আশা করব যে সামনে যে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে সেখানেও কিন্তু একইভাবে তুমি সফল হতে পারবে, বা সেইখানে সাধারণ জ্ঞান প্রশ্নে যে প্যাটার্ন আছে সেখানেও তুমি তোমার এই যে চমৎকার সফলতা, এটা অব্যাহত থাকবে। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকছে তানজিয়া আমার পক্ষ থেকে। ভাইয়া, তাকে ভাইয়াকে বলছিলাম, জি জি বলো, সাকিব ভাই শুনতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমি কিছু লাইন ডেডিকেট করতে চাই, করতে পারবো? আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, বলো। 1 মিনিট। আচ্ছা, তানজিহা, এই বছর আরেকটা প্রশ্ন, মজার একটা প্রশ্ন ছিল, আশা নাকি দশা? এই প্রশ্ন আমি তানজিয়াকে করব। বাংলা ডিপার্টমেন্ট মাহফুজ আছে এখানে, যে আশা নাকি দশা, কি হলো ব্যাপারটা, এটা নিয়ে তানজিয়ার কাছে আমার প্রশ্ন আছে। কারণ তানজিয়া দশা দাগাইছিল, সম্ভবত সাইড জিতে গেছে। কারণ দশা হইলে ওর ফার্স্ট হয়ে যাওয়ার কথা। যদি হুম। জেতে তাহলে শুধু সাইফ ভাইয়ের জেতা না, সে জয় আমারও, ঠিক আছে? কারণ আমি কিন্তু অন্য ডিপার্টমেন্ট ভাই থেকে সাইফ সবচেয়ে ভাইকে বেশি সর্বোচ্চ, মারামারি হয়েছিল ওই দিন। ঠিক আছে, ওই সর্বোচ্চ দিন। সর্বোচ্চ মানে সমর্থন আমি দিছি, ঠিক আছে, যেটা মাহফুজ পারে নাই। ঠিক আছে, সেটা ভাই কিন্তু সাইফ ভাইয়ের সাথে থেকে সাইফ ভাইকে সামনের দিকে আগায় দেয়, এটা কিন্তু ভাই আমি মূলত সাকিব ভাই করেছি। একটাই সহযোগিতা করতে ঠিক পারছে, আছে, যেটা হলো ভুলভাল বানান লিখে পোস্ট দিতে পারছে, আর কিছুই না ভাই। মানে আচ্ছা, হ্যাঁ তানজিয়া, আমরা দেখতে পাচ্ছি তোমাকে। আমি সাকিব ভাইয়ের জন্য কিছু লাইন ডেডিকেট করবো, অনেকদিন ধরে ভেবে রাখছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, জি। আচ্ছা। আহ, আমাদের আহমদ সোফা স্যারের যদ্যপি আমরা গুরু বইটা থেকে, উনি ওনার স্যার আব্দুর রাজ্জাককে নিয়ে যেটা লিখতেন, আমি ওটা পড়ে শোনাচ্ছি। তাজমহলকে সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে, বাঁয়ে থেকে, যেদিক থেকেই দেখা হোক না কেন, দর্শকের দৃষ্টিতে ক্লান্তি আসে না, আরো দেখার পিপাসা জাগে। আমি রাজ্জাক সাহেবকে মনে মনে তাজমহলের সঙ্গেই তুলনা করতে থাকতাম। তার ব্যক্তিত্বে এমন একটা সুন্দর সম্মোহন রয়েছে, তার আকর্ষণ এড়ানো আমার পক্ষে অসম্ভব। ইন্টেলেকচুয়াল বিউটি তথা মনীষার কান্তি কি জিনিস, আমাদের সমাজে তার সন্ধান সচরাচর পাওয়া যায়। রাজ্জাক সাহেবের প্রতি প্রাণের গভীর যে একটা নিষ্কাম টান অনুভব করেছি, ও দিয়েই অনুভব করতে চেষ্টা করি অ্যাথেন্স নগরের তরুণেরা দলে দলে কোন অমৃতের আকর্ষণে সক্রেটিসের কাছে ছুটে যেত। আমি সাকিব ভাইয়ের কাছে এই লাইনগুলো ডেডিকেট করতে চাই, কারণ কারণ আমি সাধারণ জ্ঞান এত টাফ লাগতো, লাল কিন্তু সালাম, লাল সালাম সাকিব ভাইকে। তানজিয়া, কারণ আলহামদুলিল্লাহ। আমি 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 অনেস্টলি বলতেছি এটার যোগ্য আমি না। এটা হচ্ছে প্রথম কথা। তুমি যেখান থেকে তুমি আমি যখনই বুঝতে পেরেছি, মানে তুমি যখনই যদ্যপি আমার গুরুর কথা বলেছো, মানে এই বইটা আমি অসংখ্য অসংখ্যবার পড়েছি। হ্যাঁ, এবং আমি মানে অসংখ্যবার পড়েছি না, শুধু আমি দাগ দিয়ে দিয়ে পড়েছি আর কি, যে যদ্যপি আমার গুরু শুলিবাড়ি যায়, হ্যাঁ, এই যে তদপি আমার গুরু নিত্যানন্দ রায়।
হ্যাঁ, তো মানে আহমদ ছফা কিংবা তার যিনি গুরু জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক, তাদের সাথে আসলে আমাদের তুলনা হওয়ার কোনো সুযোগ নেই। আহ, যেমন তো আহমদ মুস্তফা স্যারের সাথে তুলনা হয় না, আপনার হয়তো নাও হতে পারে, কিন্তু আব্দুর রাজ্জাক স্যার যেটা ছিলেন আহমদ মুস্তফার জন্য, আপনিও ইনশাল্লাহ আমার জন্য। আল্লাহ আল্লাহ তোমাদেরকে, সাকিব সম্মত স্পিচলেস এই জায়গায়। আল্লাহ তুমি তোমাদেরকে বলতে চাচ্ছেন না আহ, তো স্যার সবচেয়ে মানে বেশি ভয় পেতাম, জাতির সবচেয়ে বেশি ভয় পেতাম সাধারণ জ্ঞান নিয়ে, তানজিয়া, আমরা তার শুনতে পাচ্ছি না তোমাকে। হ্যাঁ তানজিয়া, শোনা যাচ্ছে, তুমি বলো। সম্ভবত বাকি নেটওয়ার্ক প্রবলেম ছিল। বাকি ভাই মিউট হয়ে আছে। আমাকে শোনা যাচ্ছে মনে হয়, তানজিয়া কোথায়? তানজিয়ার কাছে শুধু কিন্তু একটাই প্রশ্ন এখন, হ্যাঁ, সেটা হচ্ছে আশা নাকি দশা। আচ্ছা, আমরা আহ, আমরা কি তানজিয়ার জন্য অপেক্ষা করব, নাকি আমরা এর মধ্যে অন্য কাউকে একটু যুক্ত করে নিব, নিয়ে আমরা কথা বলা শুরু করব? আচ্ছা, ঠিক আছে, বাকি সম্ভবত একটু নেট ইস্যু হচ্ছে। আহ, আমাদের এরপর কে আছেন? আচ্ছা, তানজিয়া মিউট হয়ে আছে। ঠিক আছে, আমি তানজিয়াকে কথা বলার সুযোগ দিচ্ছি। হ্যাঁ তানজিয়া, আমি তোমাকে আনমিউট করার সুযোগ দিয়েছি। হ্যাঁ তানজিয়া, তুমি বাংলায় কত পেয়েছো, আর এই যে আশা নাকি দশা, তুমি কোনটা উত্তর করেছিলে আসলে? করে নিব, নিয়ে আমরা কথা বলা শুরু করব। সাকিব ভাই, আপনার সম্ভবত ইকো হচ্ছে। ঠিক আছে, বাকি সম্ভবত একটু নেট ইস্যু হচ্ছে। আহ, আমাদের এরপর কে আছে? আচ্ছা, তানজিয়া মিউট হয়ে আছে। ঠিক আছে, আমি তানজিয়াকে কথা বলার সুযোগ দিচ্ছি। হ্যাঁ তানজিয়া, আমি তোমাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। হ্যাঁ তানজিয়া, তুমি বাংলায় কত পেয়েছো, আর এই যে আসাম আর দশা করে নিব, নিয়ে আমরা কথা বলা শুরু করব। ঠিক আছে, সবকিছু ঠিক আছে? ওকে। আচ্ছা, তানজিয়া আনমিউট করো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তানজিয়াকে আনমিউট করার অপশন দিয়েছি, করেছে। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া, সবকিছু ঠিকঠাক আছে, এবার বলো। হ্যাঁ, আমার বাংলায় আমি শুনতে পাচ্ছি। 13 আসছে। আচ্ছা আচ্ছা, তুমি আশা না দশা দাগিয়েছিলে, তাহলে কি ওটা হয়েছে নাকি হয়নি? 10 দাগিয়েছি। সেটাতে তাহলে কি নাম্বার তোমার এসেছে নাকি নাম্বার আসেনি? সেখানে আমার নাম্বার আসেনি। তার মানে ওইখানে কি আশায় আশায় সঠিক উত্তর, তানজিয়া? হ্যাঁ হ্যাঁ, সাকিব ভাই জিতে গেছে। এই এই জয় শুধুমাত্র সাইফ ভাইয়ের জয় না, ঠিক আছে, এই জয় একই সাথে সাইফ সাকিব প্যানেলের, ঠিক আছে। এই জয়কে শুধুমাত্র সাইফ ভাইয়ের জয় বলে ব্যাখ্যা করা, অপব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। এটা একই সাথে সাকিব সাইফ প্যানেলের জয়। এখানে যদি সাইফ ভাই আহ্বায়ক হয়, ঠিক আছে, তাহলে সাকিব শাহরিয়ার হচ্ছে এখানে সদস্য সচিব। বিষয়টা হ্যাঁ, আমি হলাম মুখ্য সংগঠক এই ব্যাপারে, ঠিক আছে, যে ঠিক আমি আছে, ওকে, অ্যাপ্রুভ দিছি যে এটাই হবে। আমরা মেনে আচ্ছা, নিলাম, ওকে, ঠিক আছে। ঠিক ঠিক আছে আছে। তানজিয়া, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমরা তোমার কাছে আহ, আবারও ইনশাল্লাহ ফিরবো পরে কোনো সময়। আমরা অন্যদের কথাবার্তাও শুনবো ক্রমান্বয়ে। তুমি যে অসাধারণ বলেছো, এজন্য তোমাকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। তোমার পরবর্তী জীবনে সাফল্যের জন্য দোয়া, শুভকামনা। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাফল্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অব্যাহত থাকবে।
আচ্ছা, ধন্যবাদ থ্যাংক ভাইয়া। ইউ, থ্যাংক ইউ তানজিহা। হ্যাঁ, আর আশা আমরা করি খুব এরপরে দ্রুতই আমরা চিটাগং যাবো এবং মেজবান খাবো। হ্যাঁ, শর্ত শর্ত মিলে গেলে আমরা চিটাগাং আসতেছি ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু সারিয়াকে অনুরোধ করছি। সারিয়া অনেকক্ষণ ধরে অনুরোধ করছে যে ভাই আমাকে একটু সময় দেন। সারিয়া, যদি তুমি আমাদের সাথে একটু জয়েন করো। সারিয়া, তোমার এন্ডে অনেক সাউন্ড হচ্ছে, তো আমি তোমাকে মিউট করতে বাধ্য হচ্ছি। তুমি একটু জায়গায় এসে আমাদেরকে একটু knock করার চেষ্টা করো। আচ্ছা, এরপর আমি চলে যাব হচ্ছে আমাদের মেহনাজ মেহনাজ মোস্তফা তালুকদার। তুমি আমাকে শুনতে পাচ্ছ কিনা ভাইয়া? এবং আমি তোমাকে আনমিউট করার অপশন দিয়েছি, ভিডিও অন করার অপশন দিয়েছি। মেহনাজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। মেহনাজ, আহ, যদি তুমি তোমার ওই পেছনের মানে আলোটা যদি তুমি সামনের দিকে রেখে বসতে পারো তাহলে দেখতে ভালো হবে আর কি। হ্যাঁ, এভাবে ঠিক আছে, বাট আলোটা যদি সামনের দিকে থাকে তাহলে ভালো হয়। ঠিক আছে, আহ, ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া। ঠিক ওকে। আছে, ঠিক আছে। হুম। আচ্ছা, মেহনাজ মেহনাজ, শুরু কি করার অবস্থা? আগে জি কততম স্যার, পজিশন আসছে মেহনাজ? 48তম স্যার। 20 মিনিট থেকে 48তম। মেহনাজ শুরু করার আগে আমি একটু যেই গল্প শুরুতেই বলতেছিলাম, মেহনাজ তখন ছিল না। মেহনাজ মাগরিবের সময় আমাকে ফোন দিল, আমি তখন নামাজ পড়লাম। রাজশাহীতে নামাজ 10 মিনিট পরে হয়। তাই সালাম ফিরাই দেখলাম ফোন আসছে, ও মেহনাজের ফোন। আমি ভাবছিলাম যে মেহনাজকে এমনিতে একটু ফোন দিব, রাজশাহী আসছি আমি। হঠাৎ করে ফোন দিয়ে বলছে, স্যার 48তম হয়েছে। কিসে? আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, কিসে 48তম হয়েছে? বলছে ঢাবি বিনেটের রেজাল্ট দিছে স্যার। আমি বলছি, হ্যাঁ, কবে? কি মানে? আমি কিছু বলতে পারতেছিলাম না যে হ্যাঁ অভিনন্দন, আলহামদুলিল্লাহ। আমি এতটাই শক। আর কোইন্সিডেন্ট যেটা, সেটা হচ্ছে যে বিউপির যেদিন রেজাল্ট দিছিল, মানে খুব কোইন্সিডেন্টলি আমি সেদিন রাজশাহীতে, আর আজকে ঢাবি রেজাল্ট দিল। আমার থাকার কথা ছিল চট্টগ্রামে, কিন্তু আমি আবারও রাজশাহীতে। সো রেজাল্ট রাজশাহী, মেহনাজ আর বাকি স্যার মানে একসাথেই থাকতেছে এই আর কি। আসলে আলহামদুলিল্লাহ। মেহনাজ, কি অবস্থা সব মিলে ভাইয়া, কেমন লাগছে এখন? আহ ভালো লাগছে স্যার আলহামদুলিল্লাহ। মানে বেশ খুশি আমি সত্যি বলতে। আমি ভাবছিলাম যে আমার পজিশন আর একটু পরে আসবে, আমি ধরে রাখছিলাম যে 150 বা এইদিকে। কারণ পরীক্ষার হলে আমার সাথে কিছু আনএক্সপেক্টেড জিনিসপাতি হয়, তো সেখান থেকে আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম, এবং আমি যে এত ভালো করতে পারবো এটা আমি আসলে কখনো আশা করিনি সত্যি বলতে। তো আমি অনেক খুশি, আমার কাছে 48 অনেক দামি, মানে এক্সাম হলে যা হয়েছে তারপরে সে 48 অ্যাকচুয়ালি আমার কাছে অনেক বেশি। মেহনাজ, এক্সাম হলে তোমার সাথে আসলে কি হয়েছিল? প্রথমত যিনি ইনভেস্টিগেটর যারা ছিলেন, তো উনারা আমার মনে হয়েছিল যে খুব একটা এক্সপিরিয়েন্সড না বা এরকম কিছু। তো আমি সচরাচর রোল নাম্বার বা নাম এই ধরনের জিনিস ইংলিশে লিখি। তো আমি স্বাভাবিকভাবে প্র্যাকটিসও করেছিলাম ইংলিশে। তো রোল নাম্বার যখন আমি স্যার ইংলিশে লিখি, তো আমাকে বলা হয়েছিল যে মানে রোলের ঘরগুলো স্যার বাংলায় লেখা ছিল, মানে 1 2 এরকম ছিল। তো আমি ইংলিশে লিখে সেটা পূরণ করেছি, আমাকে এসে বলেছিল যে হচ্ছে এই যে তোমার তো বাংলায় লেখা আছে, ইংলিশে লিখছো কেন? এখন যদি তোমার খাতা বাতিল হয় তাহলে কি হবে? মানে স্যার প্রথমে এরকম একটা কথা বলে আমি রীতিমতো আসলে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল, আমার খাতা বাতিল হলে কি হবে এখন। তো প্রথমে এরকম হওয়ার পরে আমি তো খুব নার্ভাস হয়ে যাই, তারপরে তাও দোয়া দরুদ করে কোনোভাবে ঠান্ডা হয়ে যখন বাংলা প্রশ্ন আমি হাতে পাই, আমি স্যার হচ্ছে বাংলা একদমই পারি না সত্যি বলতে। আমি এখনো বাংলা পারি না। আমি বাংলা যে কিভাবে মানে পরীক্ষার হলে ওই কোশ্চেন দেখার পরে আমার মাথা ঠান্ডা ছিল বা আমি মানে রাখতে পারছি, আমার আসলে এটা আল্লাহ আমাকে নিজের হাতে না বাঁচালে আসলে স্যার এটা কখনো সম্ভব না। কারণ বাংলা যথেষ্ট সিলেবাসের বাইরে থেকে ছিল। তো আমি সম্ভবত বাংলা প্রথমবারে মেবি 8টা দাগাতে পারছিলাম, 15টার মধ্যে 8টা। তো বাংলায় যখন আমি কেবল 8টা দাগাতে পারছি, আমার প্রথমে ক্যাচ করছে যে আল্লাহ, আমি যেহেতু 8টা পারছি বাকিগুলো তো আমি পারবো না, রিস্ক নিতে হবে। তো এটা যখন আমার মাথায় ঢুকে গেছে যে আমি তো বাংলায় অনেক কম পারছি, তো আমি যখন ইংলিশে হাত দিই, আমি আল্লাহর ইচ্ছা আমার ইংরেজি বরাবর মানে বরাবরই আমি ইংলিশে বেশি কমফোর্টেবল ফিল করি। মানে আমি কিছু পারি আর না পারি আমি ইংরেজি পারি, কিন্তু প্রথমে ওই রোল নাম্বারের একটা ধাক্কা এবং পরবর্তীতে দেখা যায় যে বাংলার এই অবস্থা হওয়ার পরে আমি ইংরেজি কিচ্ছু দাগাতে পারতেছিলাম না। কোশ্চেন ইংরেজির খুব একটা সহজ আমি আসলে বলতে পারি না, কারণ আমি ইংরেজিতে খুব বেশি মার্কস তুলতে পারিনি এমসিকিউতে। তো আমি ইংরেজি বাংলাতে 8টা দাগালেও ইংরেজিতে মানে প্রথম অ্যাটেম্পটে আমি 5টা দাগাতে পারি। তো এই যে একটা নার্ভাসনেস ছিল, তো আমার তো মানে বুঝতেই পারতেছেন স্যার যে এক্সাম হলে বসে বাংলা মাত্র হচ্ছে যে 8টা এবং মানে ইংরেজি মাত্র 5টা, টোটাল আমি 13টা দাগাইছি।
মানে 30-এর মধ্যে। আমার এখনো বলতে গেলে ওই সিচুয়েশনটার কথা কল্পনা করলে আসলে আমার এখনো গলা আটকে আসতেছে আমার ভয়েস। তো তারপরে আমি রীতিমতো এই অবস্থা দেখে হলের মধ্যে আমি 10 মিনিট মানে খুব চুপ করে বসেছিলাম এমসিকিউ টাইমটার মধ্যেই। মানে আমি কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। পরে কোনোভাবে নিজেকে ওইভাবেই বুঝিয়ে সুঝিয়ে জিকে তে হাত দিই। জিকে আলহামদুলিল্লাহ আমি প্রথম অ্যাটেম্পটে 26টা দাগাইছিলাম। তো ওইটাই আর ইয়া করিনি। তো তারপরে আমি আবার বাংলাতে ফেরত আসি। বাংলাতে আমি টোটাল 14টা দাগাই। 8টা দাগাইছিলাম প্রথমবার, এবং পরবর্তীতে 6টা আমি রিস্ক নেই। আল্লাহর কি ইচ্ছা আমি জানি না স্যার, ওই 6টাই আমার হয়ে গেছে আসলে। আমি 14টা দাগাইছি, 14টাই আমার হয়েছে। আর ইংরেজিতে আহ কতগুলা দাগাইছিলাম এটা মনে পড়তেছে না, বাট আমার ইংরেজিতে বেশ কম মার্কস আসছে এমসিকিউ তে। তো এরপরেও আমি রিটেনে যে মাথা ঠান্ডা করে লিখতে পারছি, আলহামদুলিল্লাহ আমার রিটেনে অনেক ভালো মার্কস আসছে। আমি যেভাবে মানে যতটুকু আশা করছিলাম ততটুকুই আসছে। তো সব মিলায় আসলে স্যার আমি খুবই খুশি আমার এই রেজাল্ট নিয়ে। আমি যে ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছি এক্সাম হলে এবং বের হয়ে আসছি সাকসেসফুলি, এবং তার পরবর্তী যে 48 আসলে আমার কাছে, এটা আমার কাছে অনেক দামি আসলে। মিনহা ভাইয়া, বাসায় কি অবস্থা মেহনাজ? বাসায় তো অনেক খুশি, বাসায় তো এই কাহিনী জানেই না স্যার আমি এক্সাম হলের মধ্যে কি কি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আঙ্কেল আন্টি কি রেজাল্টে খুশি? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। আমি যদি স্যার 500তম হতাম, 1000তম হতাম, 1500তম হতাম, আমার বাবা তাও, আব্বু আম্মু তাও খুশি, মানে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আঙ্কেল আন্টি কি ঘুমাই গেছেন? না, আব্বু আম্মু একটু মানে আব্বু কেবল আসলো তো রাতে। তো ওই তো মানে খাবার দাবার খাচ্ছে আসলে, আমিও খাবার থুয়ে উঠে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আঙ্কেল আন্টিকে সালাম দিবা, ঠিক আছে? আর আঙ্কেল আন্টিকে আমাদের জন্য দোয়া করতে বলবা, হ্যাঁ? আসলে বাবা মায়ের দোয়া সন্তানদের জন্য খুবই খুবই জরুরি। হ্যাঁ, আমরা তো আসলে আমাদের অভিভাবকদের কাছ থেকে দোয়া পেয়ে এতটুকু এই পথটুকু আসছি আর কি। হ্যাঁ, আসলে দেখো, মানুষের জীবনে আহ, দেখো, যখন একটা বাস চলে বা একটা যানবাহন যখন চলে, তখন কিন্তু তার ফুয়েল দরকার হয়, হ্যাঁ? মানে ডিজেল বলো, পেট্রোল বলো, অকটেন বলো, একটা ফুয়েল তার দরকার হয়। মানুষের জীবনে চলার জন্য এরকম ফুয়েল দরকার হয়, নাহলে মানুষ কখনোই খুব বেশি দূর পথ যেতে পারে না। আর এই ফুয়েল গুলা মানুষকে দেয় হচ্ছে তার সৎকর্ম এবং বাবা মার দোয়া। হ্যাঁ, এই বিষয়টা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক তোমার মতো, তোমার যেরকম একটা ঘটনা ঘটেছে, আর একটা আমারও এরকম একটা ঘটনা ছিল। আমি অনেক সময় আমার স্টুডেন্টদের সাথে বিষয়টা শেয়ার করি, যে আজকে সেটা শেয়ার করবো না, বাট তোমার গল্প শুনে বা তোমার কথা শুনে আমি আসলে আমার ওই সময়টাতে ফেরত গিয়েছিলাম। মেনাজ, আমাদের ক্লাসের ব্যাপারে তোমার মূল্যায়ন কি? আসলে ক্লাসগুলো তোমার কেমন লেগেছে বা কি অবস্থা? এইটা ভালো, এটা খারাপ, এরকম কোনো পরামর্শ বা কোনো স্পেসিফিক কোনো বিষয় তুমি বলতে চাও কিনা? আমি তো স্যার হচ্ছে অনলাইনে বেশ ফাঁকিবাজি করে ক্লাস করছি। আমি মেবি লাইভ ক্লাস করছি একটা, তাও বাকি স্যার আমাকে বলেছিলেন জন্য সেদিন নিতান্ত ইংলিশ হুম। ক্লাসে। আমি লাইভ রেকর্ড ক্লাস করেছি, এবং আমি মূলত ইংরেজি ক্লাস করেছি আর বাংলাটা করেছি। জিকেটা আসলে আমার করা হয়নি। তো আমার আচ্ছা। কাছে সব ঠিকঠাকই মনে হয়েছে। মাঝে মধ্যে ওই টাইম স্কেডিউলটা মানে একটু ওলট পালট হতো। এটা যদিও গ্রুপে আগে থেকে বলে দেওয়া হতো। তো এটা একটা বিষয়। আর মাঝে মধ্যে একটু কারেন্ট টারেন্ট চলে যেত, তো এটাও আসলে কিছু করার নাই। বাদ বাকি তো স্যার সব ঠিকই ছিল আমার মতে। ক্লাসের কোয়ালিটি বা টিচারদের পড়ানো নিয়ে তোমার কোনো কথা আছে কিনা? বাকি স্যার বা সাইফ স্যারের ক্লাস যেহেতু তুমি রেগুলার করেছো, তাদের ক্লাস নিয়ে তোমার মূল্যায়ন কি বা কি মনে হয়েছে? আমার আসলে স্যার শিক্ষকদের ক্লাস নেওয়ার মূল্যায়ন দেওয়ার যোগ্যতা আসলে আমার কখনোই নাই। তবে আহ মানে বকাঝকাটা একটু স্যারেরা বেশি করেন, তো আমি হচ্ছে যে এটা মানে মানে কি বলবো স্যার, বকাঝকাটা করতে যেয়ে না একটু টাইমটা লেন্দি হয়ে যায়। তবে মানে এটাই আসলে স্যার, বকাঝকাটা যদি একটু কম করা যেত তাহলে একটু ভালো হতো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে বাকি স্যারের এটা রিমাইন্ডার যে বাকি স্যার এবং সাইফ স্যার যেন বকাঝকা কম করেন আর কি, ঠিক আছে? এখন থেকে বকাঝকা কম হবেই হবে। আচ্ছা, ঠিক আছে। আর এমনিতে স্কুল অফ এক্সিলেন্সের অ্যাজ আ প্রতিষ্ঠান, মানে একটা প্ল্যাটফর্ম হিসেবে স্কুল অফ এক্সিলেন্সকে তুমি কিভাবে মূল্যায়ন করতে চাইবা, বা স্কুল অফ এক্সিলেন্সের সেবা, অন্যান্য বিষয়াদি, এগুলো তোমার কাছে কেমন লেগেছে? আচ্ছা, আমি যেহেতু স্কুল অফ এক্সিলেন্স কমপ্লিটলি একটা অনলাইন প্রতিষ্ঠান, তো আমি অন্য কোনো অনলাইন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম না। স্কুল অফ এক্সিলেন্স অনলাইন প্রতিষ্ঠান হিসেবে একমাত্র ছিল। তবে আমি আমার অন্যান্য ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি, মানে অ্যাডমিশন টাইমে স্যার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রিটেন পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, তো আমি অন্যদের থেকে শুনেছি অন্যান্য যেগুলো মানে কেবলই অনলাইন মানে ক্লাস নেয়, অনলাইনে প্ল্যাটফর্ম, সেগুলো রিটেন মূল্যায়ন আসলে কখনো হয়নি। তো এই দিক থেকে আমি অনেক লাকি যে আমি ইংরেজির রিটেনের মূল্যায়নটা আমি সম্পূর্ণই বাকি স্যারের উপরেই নির্ভর করেছি বলা যায়, কারণ বাকি স্যার হচ্ছে যে নিজে আমার খাতায় কোথায় ভুল, আমি কোথায় কোহেসিভ ডিভাইসেস ইউজ করছি বা করছি না, এগুলো ধরে ধরে মানে শুধু আমার না, স্পেশাল ব্যাচে যারা ছিলেন তাদের সবারই আসলে এভাবে মূল্যায়নটা হয়েছে। তবে রিটেনের মূল্যায়নের ক্ষেত্রে বাংলার যে ব্যাপারটা, এটা আসলে আহ আমার একটু আপত্তি আছে, কারণ বাংলার ক্ষেত্রে খুব একটা বেশি কাজ দেওয়া হয়নি, এবং কাজ দেওয়া হলেও আহ মূল্যায়নটা আসলে টাইমলি পাইনি। আমি 1.5 মাস পর মেবি একটার মূল্যায়ন পেয়েছিলাম। তো বাংলার রিটেন নিয়ে আরো একটু বেশি কাজ করা উচিত বলে আমার মনে হয়। এবং আমার যতদূর মনে পড়ে যে আমাদের পরীক্ষা ছিল 25 তারিখে, এবং 22-23 তারিখের দিকেও বাংলা রিটেন ক্লাস গিয়েছে, আমি যদি খুব ভুল না করি। তো আমার একটা বিষয় হচ্ছে যে 25 তারিখে যেহেতু পরীক্ষা, 2-3 দিন আগে আসলে কেউই রিটেন নিয়ে কাজ করুক, বা এটা আসলে তাদের প্রিপারেশনের জন্য আমার মনে হয় না যে, আমি নিজে আসলে ক্লাস করিনি ওই টাইমটাতে। তো এই কাজগুলো যদি আরেকটু আগে করা যায়, তাহলে স্পেশালি বাংলা রিটেনের ক্ষেত্রে, তাহলে আর একটু বেশি ভালো হতো আমার মনে হয়। জি অসংখ্য মেহনাজ। অসংখ্য ধন্যবাদ মেহনাজ। যে কথাগুলো তুমি বলেছো, আমরা প্রত্যেকটা বিষয় নোট নেওয়ার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি। কারণ দেখো, যখন আমরা একটা আহ, মানে একটা রুমের মধ্য থেকে তুমি যদি ঘরটাকে দেখো, ধরো তুমি একটা বাড়ি বানালে, সেই বাড়ির মধ্য থেকে যদি তুমি ঘরটাকে দেখো, বাড়িটাকে দেখো, তাহলে বাড়িটার ইন্টেরিয়র তোমার নজরে পড়বে। জি কিন্তু স্যার। বাইরে থেকে যে দেখছে, তার নজর সম্পূর্ণ আলাদা থাকবে। আসলে এটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির ব্যাপার। এবং আমরা যেভাবে আমাদের প্রতিষ্ঠানকে দেখি, আমরা আসলে জানতে চাই, তোমাদের চোখ দিয়ে আমরা আমাদেরকে দেখতে চাই, আমরা জানতে চাই যে আমাদের আসলে ঠিক কোন কোন জায়গায় কতটুকু গ্যাপ ছিল, কোন বিষয়গুলো আমাদের ডেভেলপ করতে হবে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। এবং তোমার যে মূল্যায়ন, এই মূল্যায়নের বিষয়টা আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে মেহনাজ। এবং আমি আশা করব যে আমাদের এই পথ চলা এখানেই শেষ না। আহ, এই এই রেজাল্ট বা এই এই লাইভ, এটাই আমাদের শেষ কথা নয়, বরঞ্চ আমাদের আরো দীর্ঘ পথ চলা হবে। আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমরা একসাথে আড্ডা দেব, আমরা একসাথে পরবর্তী পড়াশোনা, পরবর্তী ক্যারিয়ার নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা মেরাজ। আশা করি তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, মেহনাজের আমরা কাছে আমার যেটা বলার, মেহনাজ হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছ? আচ্ছা মেহনাজ চলে গেছে, ঠিক আছে ঠিক আছে, আমরা পরে আবার আলাপ করবো না, মেহনাজের সাথে কথা হবে আমার। বাট মেহনাজ 24-এর বিপ্লবে খুব অ্যাক্টিভ, আমাদের যতগুলো স্টুডেন্ট ছিল তার মধ্যে অন্যতম ছিল। এবং আমি আমি মেহনাজকে উদ্দেশ্য করে বাদ বাকি সবাইকে ছোট্ট করে এই কথাটা বলি যে 24-এর বিপ্লবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার আসলে তোমরা। 24 ব্যাচ, 25 ব্যাচ, 23 ব্যাচে যারা ছিল আমাদের স্টুডেন্টরা। তোমাদের কাছে জাতি ততটাই চায় যতটা তোমাদের শিক্ষক আস্তাদের কাছে চায়। তোমাদের সিনিয়র হিসাবে সাকিব ভাই এখন আছেন, বা আমরা আমরা যারা আমাদের বয়সটাতে বিলং করি, আমাদের কাছে মানুষ যতটুকু চায়, বা আমি স্পেসিফিকলি হাসান সার্জিস ওদের কথাই বলবো, নাহিদের কথাই বলবো, ওদের কাছে মানুষ যতটা চায়, জাতি যতটা চায়, তোমাদের কাছে আরো বেশি চায়। কারণ এই স্টেক হোল্ডারটা তোমরাই হবা 2 দিন পর। সো তোমরা যা করবা ভবিষ্যতে, তোমাদের যে পদচারণা, তোমাদের যে সাবজেক্ট চয়েস বলো, পড়াশোনা বলো, সবকিছু 24-এর বিপ্লবকে রিপ্রেজেন্ট করবে। এবং বাংলাদেশের ভবিষ্যৎ বা ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে, কেমন হবে, সেটার জন্য দায়ী থাকবা তোমরা, সেটার জন্য অবদানও থাকবে তোমাদের। তো এই জায়গাগুলো আশা করি যে মেহনাজরা বুঝবে ইনশাল্লাহ। ঠিক আছে মেহনাজ, অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা কথা বলবো হচ্ছে আহ, আহ, ইয়া আছো, আম, উম, লামিয়া। লামিয়া, আমি তোমাকে আনমিউট করার অপশন দিয়েছি, ভিডিও স্টার্ট করার অপশন দিয়েছি ভাই। লামিয়া, আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমাকে ভিডিও অন করার অপশন দিয়েছি ভাই যদি। আমি তো ভিডিও অন করতে চাচ্ছি না, আমি শুয়ে আছি তো। ওকে 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 ওকে, ঠিক আছে ভাই। তোমার পজিশন কত আসছে বা সব মিলে ভাই আমাদেরকে একটু আমার বলো ভাই, কি অবস্থা? 37তম পজিশন এসেছে। মাশাআল্লাহ। তুমি রাজশাহী কলেজেরই ছিলা, মানে মেহনাজ এবং লামিয়া দুইজন জিগেরি বান্ধবী। তো হ্যাঁ। এই মুহূর্তে কি অবস্থা ভাইয়া? বলো সব মিলে। তোমার যদি বকা দেওয়া উচিত, বাট দিব না পাবলিকলি। বলো সব মিলে। আমার, হ্যাঁ, অবস্থা ভালো। আমি মানে রিটেনে আরেকটু বেশি মার্ক এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ওটা আসেনি। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে গেলা সব মিলে অলমোস্ট। তো
তো কেমন লাগছে, মানে অলমোস্ট বললাম, কারণ হচ্ছে যে কিছু প্রক্রিয়া বাকি আছে, নেবা কি নেবা না, সেটা একটা ব্যাপার। সো কোন সাবজেক্ট নিবা বা এই মুহূর্তে তোমাদের কি চিন্তা ভাবনা? আমি তো আগে থেকেই আমার লতে পড়ার ইচ্ছা আছে। তো পজিশন যেহেতু 37তম লত চলে আসবে, এখন নিঃসন্দেহে লকে ফার্স্ট চয়েসে রাখবো, বাকিটা আল্লাহ ভরসা। স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমার পথ চলার গল্প যদি আমাদেরকে বলতে হয়। গল্পটা ভাইয়া, স্কুল অফ এক্সেলেন্সকে আমার খুঁজে পেতে খুব একটা বেশি সমস্যা হয়নি। গত ব্যাচের মিফতাহুল জান্নাত আমাদের কলেজেরই, ওই আমাকে স্কুল অফ এক্সেলেন্স এর কথা সাজেস্ট করেছিল আর এখানে পড়ার জন্য খুবই জোর দিয়েছিল। তারপর আমি কোনো কিছু সেভাবে না দেখেই ভর্তি হয়ে যাই। এরপর যে ক্লাসগুলো করেছিলাম, বাংলা, ইংরেজি, জিকে, সবগুলোই খুবই সুন্দর এবং আমি প্রায় সব ক্লাসই করেছিলাম। অল্প কয়েকটা ক্লাস আমার বাদ গেছিল। আমার ক্লাসের মান খুবই ভালো লেগেছিল, পাশাপাশি রিটেনও খুবই ভালো ছিল। আর আপনি যে আমাদের প্র্যাকটিস করাতেন, এগুলো অনেক আমাদের উপকারে এসেছে। সব মিলিয়ে আহ স্কুল অফ এক্সেলেন্স অনলাইনে একটা ভালো মানের প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ। তো তুমি আমাদের কলেজ ব্যাটেলেও ছিলা, একাডেমিকেও টুকটাক, মানে একদম শেষ দিকে তুমি জয়েন করেছিল, হয়তো খুব একটা ক্লাস করেনি। হ্যাঁ, সব মিলে একাডেমি থেকেই বিশ্ববিদ্যালয়ে জার্নি শুরু করার জন্য তোমার জুনিয়রদেরকে কিছু বলবা কিনা? হ্যাঁ, একাডেমিক থেকে আমি একাডেমিকে শেষের দিকে জয়েন করেছিলাম, তবে বাংলা, ইংলিশ, তারপর জিকে দুইটা একটা এমন ক্লাস দেখেছিলাম। সব ক্লাস দেখা আমার সম্ভব হয়নি যেহেতু আমি লাস্টের দিকে জয়েন করেছিলাম। তো দেখে আমার মানে খুবই ভালো মনে হয়েছে, কেননা এখানে বেসিক থেকে একদম প্র্যাকটিস করানো হয়। তো একাডেমিকে স্কুল অফ এক্সেলেন্সে ভর্তি হলে স্টুডেন্টদের বেসিকটা অনেক স্ট্রং হবে, যেটা পরবর্তীতে অ্যাডমিশন ফেজে এসে অনেক সাহায্য করবে। এর জন্য আমি আমার জুনিয়রদের অবশ্যই সাজেস্ট করব। অনলাইন না অফলাইন, কারণ তুমি দুইটাতে ছিলা, তোমার গল্প হ্যাঁ, আমি যেহেতু আমি জানি না, দুইটাতেই আমি ছিলাম। অন্যদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে এই পুরো অভিজ্ঞতাটা তোমার কাছে কেমন ছিল, অনলাইন অফলাইন দুইটার মধ্যেই, বা ঠিক কার কার তোমার মতো যারা, তারা কিভাবে নেবে বা কি কারণে নেবে, এটা যদি একটু তোমার জুনিয়রদেরকে বলতা। অনলাইন অফলাইন এটা আসলে ভাইয়া ব্যক্তির উপর নির্ভর করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা মানে এক একজনের এক একটাই প্রিফার করে। কারো কেউ কেউ আছে মানে আমার মতো ফাঁকিবাজ, বাইরে যাওয়া আসা এগুলো মানে সময় দিতে চায় না, একটু অলস টাইপের, তারা নিঃসন্দেহে অনলাইনে করবে। আর যারা মানে অনেক বেশি চাপের দরকার বা অফলাইন যাদের পছন্দ, তারা অফলাইনে করবে। যারা অনলাইন অনেক বেশি অ্যাডিক্টেড, তারা অনলাইন, তাদেরকে আমি সাজেস্ট করবো না অনলাইনে পড়ার জন্য, কারণ স্কুল অফ এক্সেলেন্স অনেক বেশি চাপ দেয়। সেই চাপ যদি নিতে পারে তাহলে তারা এনরোল করবে, আর সেই চাপটা যদি নিতে না পারে তাহলে এনরোল আমি না করতেই বলবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো অনেক অনেক শুভকামনা, লামিয়া। আশা করছি টিএসসি তে দেখা হবে ফাইনালি। আগে তোমার রাজশাহী কলেজে দেখা হতো, এখন আমার বিশ্ববিদ্যালয়, আমার আহ, মানে বিশ্ববিদ্যালয় এখন তোমার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়, সেখানে দেখা হবে ইনশাআল্লাহ। সুস্থ থাকো, ভালো থাকো। আশা করি আব্বু আম্মু খুব খুশি হয়েছেন হ্যাঁ, তাদেরকে। সেটাই। ঠিক আছে লামিয়া, অসংখ্য ধন্যবাদ। আহ, এরপর আমাদের সাথে কে কথা বলতে চাও যদি একটু হাত তুলো, আমি তোমাদেরকে সিরিয়ালি দিচ্ছি। আমর বিন আস, তুমি আমাকে শুনতে পাচ্ছ কিনা? আমর বিন আস, জি, আমি তোমাকে আসসালামু আনমিউট আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে ভিডিও অন করার অপশন দিয়েছিলাম। আচ্ছা, আনএবল টু অ্যাক্সেস ক্যামেরা দেখাচ্ছে আমার। আচ্ছা, তার মানে তোমার ক্যামেরা তুমি পায় নাই, অ্যাক্সেস পায় নাই আর কি। এনিওয়ে, এখন সম্ভবত পেয়েছে, একবার পেলো। তুমি আরেকবার একটু ট্রাই করো, একবার ক্লিক করো। হ্যাঁ, না হচ্ছে না, ঠিক আছে। আমার তোমার গল্প শুনি আমরা, তোমার কততম পজিশন আসছে এবং সব মিলে তোমার আমার গল্পটা কি? আমার পজিশন ভাই 185তম হয়েছে। আপনাকে তো বলছিলামই রেজাল্ট, মানে পরীক্ষা দিয়ে এসে, যে খুব চিন্তিত ভাইয়া, পরীক্ষা ভালো হয় নাই, রিটেনে সম্ভবত পাস নাও আসতে পারে। তো সেই হিসাবে আমি যা এক্সপেক্ট করছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি প্রথম। আর যেহেতু অনলাইনের কথাই বলি, অনলাইনে কোচিং করছি, আমি অন্য কোথাও করি নাই। আমার প্রথম থেকে বাসার মানুষ, বিশেষ করে আমার আত্মীয় স্বজন, মামা বলতো, বিশেষ করে আমার মামা বলতো যে হ্যাঁ তুই অফলাইনে করতেছিস না, চান্স না পাইলে খবর আছে, এবং খুবই স্বাভাবিকভাবে মানুষের যে স্টেরিও টাইপ চিন্তা ভাবনা, তো ওইটা ভিতর দিয়ে যেতে হয়েছে। তো আমি বলতাম যে না, ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ আমার প্রথম থেকেই আমার বিশ্বাস ছিল। কারণ আমার এক বড় ভাই গতবারই লতে পড়তেছে, এখন গতবার চান্স পেয়েছে। তো তিনি বলছিলেন যে এটা দেখতে পারিস, সেখানে হাসনাত ভাইয়ের কথা বলছিল, সাকিব ভাইয়ের কথা বলছিল। সাকিব ভাইকে অবশ্য যদিও আগে থেকে চিনতাম। তো আমার যখন যখন পরিচয় দেয়, আমি বিশেষ করে সাকিব ভাইয়ের প্রতি ইন্টারেস্টেড হয়ে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই।
তো ক্লাসগুলো দেখি, আমি আরো আমার আরো ভালো লাগে যে ক্লাসগুলো না ভালোই। তো তো নির্দ্বিধায় আমি কম চিন্তা ভাবনা বাদে আমি কোর্সে এনরোল করি। তো তারপর স্টার্ট করি। তো আস্তে আস্তে তো আমি বলবো এখানে আমার আসলে এক্সট্রা কিছু বলার নাই। নিঃসন্দেহে আমি যে কয়টা প্ল্যাটফর্ম আছে আমার কাছে এটা বেস্ট লাগে সব দিক থেকে। তো আপনাদের কাছ আলহামদুলিল্লাহ। থেকে বেস্ট রিপোর্ট পেয়েছি। আমার মনে হয় না যে এটা অন্য কোথাও আমি এত সহজে পেতাম। তো ক্লাসে এইটাই আমার খুবই অ্যাক্টিভ যে কয়জনকে আমরা পেয়েছি, আমি অন্তত আমার ক্লাসের আমি হিসাবটা যদি বলি, হ্যাঁ যে হ্যাঁ সবসময় এই ক্লাসে কথা বলা, ক্লাসে অ্যাক্টিভ থাকা, জুমের ক্লাস নেই আমরা স্কুল অফ এক্সিলেন্সে, অন্যরা সবাই ফেসবুকে বা অন্যান্য কিছু থেকে যারা নেয়, আমরা চেষ্টা করি জুমে নেওয়ার। সেই সর্বোচ্চ ফায়দাটা আমি আমাকে দেখেছি যে ওই চেষ্টাটা থাকা, যে কে কথা বলবো আমার সাথে, সবার আগে আমার হাত তুলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলবো। আমার মনে হয় অন্য অন্য ক্লাসে একই। এই যে ফ্যাসিলিটিস গুলো, এটা তো আমাদের জন্য আসলে কতটুকু উপকারী। অনলাইনে অফলাইনের যে বাধাটা, সেটা কি অতিক্রম করা সম্ভব কিনা যদি স্টুডেন্টদের আগ্রহ নিঃসন্দেহে থাকে? নিঃসন্দেহে। কারণ আমি দেখেছি অফলাইনেও অনেক স্টুডেন্টকে দেখেছি ভালো স্টুডেন্ট বাট ভালো করতে পারে না, বাস জাস্ট ওই কেয়ারটা পায় নাই পার্সোনালি। যে ধরেন একটা কোচিং এ বা কোন একটা প্রাইভেটে 100 জন স্টুডেন্ট পড়াচ্ছে, কিন্তু প্রত্যেকের কাছে কাছে গিয়ে যে স্যাররা ওই ইফোর্টটা দিবে বা তার সাথে সবসময় কথা বলবে, ওইটা আমি দেখি নাই। ঠিক আছে, কারণ আমার ফ্রেন্ডরা অনেকে ছিল, দেখেছি। তো তো মোটামুটি বলবো অনলাইন অফলাইন ওটা বেটার না, ওইটা কোনো ম্যাটার করে না। এটা নির্ভর করে মানুষের, মানে প্রত্যেকটা স্টুডেন্টের এক একক ভাবে নির্ভর করে। তো আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে আমি যেহেতু অলস, বাইরে যাওয়া আসা ঝামেলা, তো সব দিক থেকে আমার কাছে অনলাইনটাই বেটার অপশন ছিল। আর আর বলবো একটা কথা বলতে চাই ভাইয়া, সেটা হচ্ছে আমার এই যে সফলতা, হয়তো এর থেকে ভালো হতে পারতো বা আরো খারাপ হতে পারতো, বাট যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা সম্পূর্ণ আমি আল্লাহ পাকে ক্রেডিট দেবো। কারণ আলহামদুলিল্লাহ। আমি তো আপনাকে ওই যে আলহামদুলিল্লাহ। কয়েকদিন ধরে মেসেজ দিলাম, তারপর কথা বললাম। তো তারপর থেকেই আমি সব সময় মানে হাঁটতেছি পথে, আমি মনে মনে করি আল্লাহ আমাকে জাস্ট একটা সিট দিয়ে দাও, একটা সিট দিয়ে দাও, মনের মতো একটা সাবজেক্ট পাওয়ার তৌফিক দান করো। তো আল্লাহ আল্লাহ করে আমি এখনো সন্ধ্যার দিকে আমি তো জানতাম না যে আজকে রেজাল্ট দিবে, কেউই হয়তো জানতো না। তো কোরআন শরীফ পড়তেছিলাম, কোরআন শরীফ জাস্ট বন্ধ করছি, ওই সময় এক ফ্রেন্ড ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে ভাই রেজাল্ট দিয়েছে, তুই একটু দেখ তো কত সিরিয়াল আসছে তোর। তো আমি তো ওই সময় আমার বেসিক্যালি আমার কোনো ভয় কাজ করে না পরীক্ষার আগে বলেন কিংবা রেজাল্টের আগে। তো আমার গা হাত পা প্রচুর কাঁপতেছিল। তো কাঁপতে কাঁপতে রেজাল্টের দিকে আমি বলছি, এই তো গিয়েছি, এই তো গিয়েছি, কিন্তু যখন রেজাল্টটা দেখলাম সাথে সাথে দূরে কাঁদলাম, ফোন আওয়াজ করলাম আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলাম, বললাম যে না হয়েছে। কারণ বাসায়ও আমি একটু প্রেশার দিয়ে রাখছিলাম যে না হয়তো নাও হইতে পারে, ইউপিতেই পড়বো। যাই হোক, আমার কাছে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল এবং আমার কাছে মানে এক্সপেকটেশনের বাইরে এটা রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ। আশা করবো যে ভাই, তোমার আহ, তোমার একটা কথাই ভালো লাগলো, সেটা হচ্ছে যে তোমার এই যে বাইরে যে কোচিং করতে ভালো লাগে না। আমি মাঝে মাঝে ভাবি যে এই টাইমটাতে ধরো যে 2024 বা 25-এ এসে সাকিব শাহরিয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং করতেছে, ভাই আমি জীবনেও কোনো অফলাইন কোচিং এ ভর্তি হইতাম না। মানে যেতাম না। প্রশ্নই আসে না ভাই, বাসায় বসে বসে আমি ক্লাস করব। আমার ভাই এই জ্যাম ট্যাম ঠেলে ঠুলে কি দরকার ভাই। না এখান থেকে সত্য। আমার ঢাকার দিকেই মুভ করতে ইচ্ছা করে না, ঠিক আছে। আর ছেলে পেলে আমি চিন্তা বলি কর যে সাকিব, তুমি আমি একটা মনে আমি কথা বলছো। টঙ্গী থেকে হ্যাঁ, ফার্মগেট অন্তরের যাইতাম। কথা বলছো একেবারে। আমি ঠিক আমি আছে। টঙ্গী থেকে ফার্মগেট যাইতাম কোচিং করতে, কি পরিমাণ তেল ছিল আমার তখন, ঠিক আছে। তো তোমার না, এই এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে ভাই, হ্যাঁ, সব জি কথা। আমি তো আমি সবসময় একটা প্রেশার পড়তো, আর যেমন আমারও আমার সাথে একজন এখানে ছিল, তো সে খুব বেশি একটা ভালো করতে পারে নাই। তো তাদের একটা প্রেশার পড়ে যে হ্যাঁ অনলাইনে থেকে কিছু একটা করতে পারলি না। তো আমার মনে হয় না যে এখানে অনলাইনে কোনো দোষ আছে। স্টুডেন্ট যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো ভাবে করে এবং যে টাস্ক গুলো দেওয়া হতো, যে পরীক্ষাগুলো ডেইলি নেওয়া হতো, ওগুলো যদি ভালোভাবে করা হয় আমার মতে বাধা আসবে না। আমার অবশ্যই। এটাই। তোমার রিটেনে কত আসছে ভাই, বাংলা এবং ইংরেজিতে? বাংলাতে ভাইয়া একটু কম হয়ে গেছে। আর ইংলিশের কথা যেটা বলছিলাম যে পাশ ফেল নিয়ে চিন্তা যে রিটেনে কি হবে, তো যা লিখছি ধরেন প্যারাগ্রাফে আমার মনে হয় যে 6-7 ইজিলি দিয়ে দিয়েছে। হাফ পেজ লিখছিলাম, আচ্ছা আসছে আচ্ছা 12 না কত বেশি একটু চেক করে নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। তো 12.5। সব মিলাই আচ্ছা আচ্ছা, 12.5, যাক আলহামদুলিল্লাহ। তুমি ফুল অ্যান্সারও করতে পারো না, আমাকে জানাইছিলা, টেনশনও ছিল। আলহামদুলিল্লাহ, যতটুকু লিখছো মৌলিক লেখা হয়েছে বলে হয়তো নাম্বার দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। তো এমসিকিউ তো ঠিক আছে। আলহামদুলিল্লাহ সবগুলোই আমার আসছে। কোন আপনাদের সাবজেক্টে কোন সাবজেক্টে পড়তে চাও এখন, যে পজিশন আছে সেই পজিশন নিয়ে কি ইচ্ছা এখন, কি ইচ্ছা পড়বা? ইংলিশ বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভাবতেছি এখন, আপনাদের যদি সাবজেক্ট রিভিউটা আবার পাওয়া যায় তাহলে ভালো হবে। আচ্ছা,
ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে আশা করছি যে একটা গাইডলাইন সেশন দিতে পারবো ইনশাল্লাহ। খুব দ্রুত সেটা করার চেষ্টা করবো, ইনশাল্লাহ কথা হবে। আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। পড়াশোনার মধ্যে আর থাকো না, এটা আর বলবো না। আনন্দ করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব, এরপর রাকিব হোসাইন 124তম স্থান অধিকার করেছে। রাকিব, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ভাই? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব, একটু সাউন্ড আসছে, সম্ভবত হ্যাঁ ভাই, হেডফোন বা কিছু একটা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি কি একটু চেক রাকিব, করবা? সম্ভবত হেডফোনটা খুলে ফেললে তোমার এই সাউন্ডের প্রবলেমটা চলে যাবে। হ্যাঁ, জি ভাই, এখন ঠিক আছে? জি জি জি, শুনতে পাচ্ছি ভাই, শুনতে হ্যাঁ, পাচ্ছি। ঠিক আছে। আমি একটু, জি ভাই, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো তোমার আছি। রেজাল্ট রেজাল্ট কত, আর পজিশন কত আসছে, আর কি অবস্থা সব যদি আমাকে একটু বলতা। আমি 124তম হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাকিব, তোমার গ্রামের বাড়ি কোথায় ভাইয়া? হ্যাঁ, কাজীপুর, সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জে। রাকিব, তুমি সিরাজগঞ্জেই ছিলে নাকি তুমি ঢাকায় এসেছিলে? না ভাই, আমি এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতাম, সেখানেই ছিলাম, পাবনাতে ছিলাম আর কি। পাবনাতে ছিলে? আচ্ছা 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 আচ্ছা। জি। তুমি পাবনা ক্যাডেট ছিলে? না, এডওয়ার্ড কলেজ, এডওয়ার্ড, সরকারি এডওয়ার্ড ও, কলেজ, এডওয়ার্ড এডওয়ার্ড কলেজ। কলেজ পাবনা। রাকিবের আচ্ছা সাথে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে রাকিবের সাথে পেরেছি। সম্ভবত মানে বিউপির সময় কথা হয়েছিল আমার যতদূর মনে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, জাহাঙ্গীরনগরের পরে কথা হয়েছিল আর কি। ঠিক আছে। জাহাঙ্গীরনগর পড়ে, হ্যাঁ 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 জাহাঙ্গীরনগর, হ্যাঁ। আচ্ছা তো আচ্ছা। রাকিব, স্কুল অফ এক্সিলেন্সের সাথে যদি তোমার জার্নিটা বা তোমার অ্যাডমিশন জার্নিটা যদি তুমি সংক্ষেপে একটু আমাদেরকে বলো আর কি। স্কুল অফ এক্সিলেন্স, আমি যদি শুরু থেকে শুরু করি, আসলে প্রথমের দিকে স্কুল অফ এক্সিলেন্স ওই সে সময় হয়তো বন্যার কারণে একটু শুরু করতে দেরি হয়েছিল আর কি। আমি সেই সময় আসলে স্বভাবতই অফলাইনে ভর্তি হয়ে গেছিলাম তাড়াহুড়ার কারণে, যে এরা তো শুরু করতে দেরি করছে, কি করবে না করবে আসলে ভরসা পাচ্ছিলাম না বলা যায়। তো ওই অফলাইনে যে ভর্তি হয়েছিলাম, ওই পুরাটা করেছি, বাদ বাকি পুরাটা সময় স্কুল অফ এক্সিলেন্সের সাথে কেটেছে। রাকিবের সম্ভবত একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আর কি। সম্ভবত, হ্যাঁ, সম্ভবত। এরকম মনে হচ্ছে। আচ্ছা, আহ রাকিব আবার জয়েন করুক, আমরা তার আগে হচ্ছে একটু সুফিয়ানের সাথে কথা বলবো। সুফিয়ান, হ্যাঁ হ্যাঁ। সুফিয়ান, সুফিয়ান সিয়াম, তুমি আমাকে শুনতে পাচ্ছ কিনা ভাই? আমি তোমাকে আনমিউট করার অপশন দিয়েছি এবং ভিডিও অন করার অপশন দিয়েছি। সুফিয়ান, সুফিয়ান তুমি ভাইয়া, একটু আনমিউট। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুফিয়ান, তোমার রেজাল্ট কত আসছে, কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ 157তম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে অনুভূতি কি সব মিলে? আমি ভাইয়া খুব শখ ছিলাম আসলে, মানে রেজাল্ট আজকে দিয়ে দেবে এটা তো আসলে ভাবি নাই। মাগরিবের নামাজটা পড়ে আসছি আর এসে গ্রুপে দেখলাম যে রেজাল্ট দিচ্ছে, তো প্রথমে 2 রাকাত নামাজ পড়ছি রেজাল্ট দেখার আগেই, উচিত ছিল। তারপর দেখে আবার 2 রাকাত পড়ছি। আমি খুবই আর কি কৃতজ্ঞ আল্লাহর প্রতি। আমি যেমন ভাবছিলাম, মানে ঠিক এমসিকিউ তে যত 49 আমার ছিল গোনা, আর মানে রিটেনেও 25-এর আশেপাশে ভাবছিলাম, একদম ওই রকমই মার্ক আসছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ আব্বু আম্মু শুনেছেন, বাসার সবাই খুশি? জি, আম্মু খুবই খুশি, আম্মু কেঁদে দিয়েছিল একদম আর কি। আলহামদুলিল্লাহ। তোমার স্কুল অফ এক্সেলেন্স সাথে জার্নি বা এই প্রস্তুতির সময়ের যদি কোনো গল্প আমাদের সাথে একটু শেয়ার করতাম। জি ভাই, আমি ওই এইচএসসি পরীক্ষার, আমাদের তো আর পুরো পরীক্ষা হলো না, তো তারপরে আমার প্রথম থেকে প্ল্যান ছিল আমি অনলাইনে থাকবো। তো ফেসবুকে বিভিন্ন জায়গায় একটু ঘাটাঘাটি করে আপনাদের কথা খুব শুনলাম, আর ওই গ্রুপে দেখলাম অনেক রিভিউ টিভিউ, যারা প্রাক্তন ছিল ওদের রিভিউ গুলো দেখলাম, খুব ভালো লাগলো। তো তারপর কোর্স নিয়ে নিয়েছি, বেশি দ্বিধাদ্বন্দ্ব করি না আর কি।
আর আমি বাইরে কোথাও এক্সাম ব্যাচেও ভর্তি ছিলাম না, শুধু স্কুল অফ এক্সিলেন্সের সাথে অনলাইনে, অফলাইনেও না। তো আমি মানে বিশেষ করে বলার কিছু নাই, শুধু আমি একটা প্ল্যাটফর্মে ছিলাম এবং এখান থেকে আমার এই ফলাফল আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুফিয়ান, আমরা আহ, সবসময় সবাই যেটা করে, আমরাও হয়তো প্রচলিত হয়ে মাঝে মাঝে সেটা করি। অনেকেই মনে করে যে শুধু ভালো রেজাল্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড 1 থেকে 10 এগুলা নিয়েই আমরা হয়তো লাফালাফি করি বেশিরভাগ। বাট সত্যি কথা বলি ভাই, আহ, তোমরা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের, মানে আমি যদি মানে প্রোডাক্ট হিসেবে ধরি, মানুষের থাকে না যে একদম একদম প্রিমিয়াম প্রোডাক্ট থাকে, খুব মানে একদম নিজের। তুমি বা তোমরা যারা এই যে তোমাদের রেজাল্ট তোমরা এত আপন করে বলছো যে ভাই এটাই, এটা আপনাদের কাছ থেকে বা এটা সেটা, এইগুলো না একদম আপন। আমাদের মনে হয় যে মানে আমাদের জীবনের একটা আহ বড় অংশ, সবচেয়ে বড় অংশ এখন তোমরাই। মানে তোমাদের নিয়েই আমাদের সবকিছু, আমাদের পরিকল্পনা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের দোয়া পাওয়ার জায়গা, দোয়া করার জায়গা, সবকিছু তোমরা। তো তোমাদের এই রেজাল্ট গুলো না, আমি জানি না যে তোমরা যেমন খুশি, আমরা এতটা খুশি আসলে আমরা অনুভব বা এখন করি না। যে আমরা যখন সফল হইতাম তখন কেমন লাগতো মাঝে মাঝে ফিল করি, আর তোমরা যখন সফল হও তখন কেমন লাগে। আমার কাছে মনে হয় যে আমি আমার জীবনে যতটুকু রেজাল্ট নিয়ে সফল ছিলাম, যে আনন্দ পাইতাম, তার চেয়ে বেশি তোমাদের রেজাল্ট নিয়ে পাই। তোমাদের রেজাল্ট নিয়ে টেনশন হয়, তোমাদের রেজাল্ট পেয়ে আনন্দ লাগে। এটা একটা অসাধারণ অনুভূতি। আল্লাহ বোধহয় শিক্ষক ছাড়া এগুলো আর কাউকে দেন না, বাবাদেরকে দেন যখন সন্তান হয়। আর শিক্ষকরা বোধহয় সবসময় মাঝে মাঝে এই যে শিক্ষার্থীদের রেজাল্ট নিয়ে এগুলা পায়। আলহামদুলিল্লাহ। সুফিয়ান, কোন সাবজেক্টে পড়বা সুফিয়ান? জি ভাই, আমার আগে থেকে ইচ্ছে মানে ইংলিশে ভর্তি হবো, বিউপি তেও ইংলিশে অলরেডি ভর্তি হয়ে আছি। আচ্ছা তো আচ্ছা। এটাই, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। যাক, ফার্স্ট চয়েসে আলহামদুলিল্লাহ। রাখবো আল্লাহ ইংলিশ। আল্লাহ কবুল করুক, অবশ্যই পেয়ে যাবে ইনশাল্লাহ। যেই সিরিয়াল আছে, হাসনাতের ডিপার্টমেন্টে যাচ্ছ, শুভকামনা। আচ্ছা। আর তোমার জুনিয়রদের জন্য বা কোনো সমালোচনা জায়গা থেকে যদি স্কুল অফ এক্সেলেন্স কে দেখো, আমাদের আমাদের কোনো উন্নতির জায়গা যদি তোমার চোখে পড়ে বা তোমাদের মূল্যায়ন, তোমাদের চোখে আমরা দেখতে চাই স্কুল অফ এক্সেলেন্স কে। আমার ক্লাস টাস নিয়ে কোনো অভিযোগ নাই, শুধু ওয়েবসাইটটা একটু ডেভেলপ করা মনে হয় প্রয়োজন আছে। আচ্ছা। আর জুনিয়রদের বলবো, আমি সায়েন্সে ভর্তি হয়েছিলাম ইন্টারে, তো 1 মাস ক্লাস করার পর সাবজেক্ট সুইচ করে হিউম্যানিটিসে আসছি। তো হুম। আমার আর কি রাজনীতি, দেশ ইতিহাস এগুলো নিয়ে বেশি প্যাশন কাজ করতো, তো নিজের পছন্দটাকে প্রায়োরিটি দিয়ে মানবিকে আসছি। তো সবারই উচিত আসলে নিজের পছন্দ যেটা যুক্তিসঙ্গত সেটাকে প্রায়োরিটি দিয়ে আগানো। জি। অনেক অনেক ধন্যবাদ সুফিয়ান। আশা করছি তোমার টিএসসি তে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তার এক ইনশাল্লাহ পর্যন্ত ভাই। থাকছি। জি, দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ওকে। শুভকামনা। মৌসির সাথে কথা বলতে চাই আমরা। মৌসি, তোমাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, ভিডিও স্টার্ট করার অপশন দিয়েছি। মৌসি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। মৌসি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার। আজকে আপনারা সবাই খুব ভালো খুব আছেন খুব টেনশনে স্যার? ছিলা, রেজাল্ট কি আসলো বলো? জি স্যার, আমি তো খুবই টেনশনে ছিলাম, এমসিকিউ অনেক খারাপ হয়েছিল সত্যি বলতে। সাধারণ জ্ঞানে যে ভয়টা আগে থেকে ছিল শেষ পর্যন্ত রিকভারি করতে পারিনি। তো এটা নিয়ে একটু ভয় ছিলাম। রিটেনে মোটামুটি উঠে গেছে স্যার নাম্বার, যেটা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তোমার পজিশন এসছে 229। 229, জি স্যার 229। আচ্ছা আচ্ছা। তো আব্বা আম্মু বাসার সবাই খুশি হয়েছেন? জি স্যার, বাসায় সবাই খুশি আলহামদুলিল্লাহ। আসলে আমি ভাবিনি তুমি তো স্যার অলরেডি যে বিউপি তো। নাম্বারটা কম ছিল, তো এই পজিশনটা আলহামদুলিল্লাহ তাই খুশি স্যার। তো বিউপি তো অনেক ভালো আসছিল, 16তম হয়েছিল। আহ আলহামদুলিল্লাহ, ভাবিতে যেটা আসছে ভালো আসছে। আর তুমি যে সাবজেক্টে পড়তে চাও সেই সাবজেক্টের জন্য পারফেক্ট পজিশন, ঠিকঠাক আছে সবকিছু, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো তোমার অ্যাডমিশন জার্নি কিংবা স্কুল অফ এক্সেলেন্স এর সাথে তোমার পথ চলা, অন্য কোনো স্মৃতি? কি বলবো স্যার, প্রথম থেকেই স্কুল অফ এক্সেলেন্স এর সাথে ছিলাম। অবশ্য আমি স্যার ক্লাসগুলো সব ঠিকঠাক ভাবে খুব একটা করতাম না। আমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম। আর আসলে অনলাইন ক্লাসে কেন যেন খুব একটা মনোযোগ ধরে রাখতে পারতাম না আমি। এটা ক্লাসের কোনো সমস্যা না, এটা আমারই আসলে পার্সোনাল সমস্যা, যে অনলাইন ক্লাসে কনসেন্ট্রেশনটা সেভাবে রাখতে পারতাম না। কিন্তু স্লাইড এছাড়া
পরীক্ষাগুলো স্যার ঠিক মতো দিতাম। আর সবচেয়ে ভালো লাগতো আপনারা যেভাবে সুন্দরভাবে আমাদের রিটেন গুলো চেক করতেন, খুব খুঁটিয়ে খুঁটিয়ে স্যার ভুলগুলো ধরে দিতেন। আমার খুবই ভালো লাগতো, এরকম কোথাও আসলে ওইভাবে আমরা পেতাম না। এইভাবে লাইভ ক্লাসে আমাদের রিটেনের ভুলগুলো ধরিয়ে দিতেন স্যার, ঠিকঠাক করে আমরা বুঝতে পারতাম। এই বিষয়টা খুবই হেল্পফুল ছিল স্যার। বাদ বাকি সবই আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে স্যার। আলহামদুলিল্লাহ, অনেক অনেক হেল্পফুল ছিল স্যার আমার জন্য। আমি ফার্স্ট থেকেই আলহামদুলিল্লাহ, স্যার একটু আলহামদুলিল্লাহ। তুমি আজিল হক, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন সাবজেক্টে পড়তে চাও এখন? স্যার আমার বাবা সেই আমার মানে জন্মের পর থেকেই ভেবে রাখছিল যে ইসলামিক স্টাডিজে পড়াবে বা ইসলামের সংস্কৃতি ইতিহাস এই সাবজেক্ট, মানে বাবা জন্মের পর থেকেই বলতো, বড় হওয়ার পর থেকে, বড় হওয়ার পরেও আজকেও বলছে, বাবা তুমি কি পড়বা না ইসলামিক স্টাডিজে? দেখি বাবা কি করি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ তুমি কি বাবাকে তুমি তো আজিজুল হক কলেজে ছিলা, এর আগে কি মাদ্রাসায় ছিলা না কোনোভাবে? স্যার, আমি সরকারি স্কুল ব্যাকগ্রাউন্ডে ছিলাম স্যার, জেনারেল। তো এই আচ্ছা আর আচ্ছা কি স্যার, এখন দেখি আচ্ছা ভেবে আচ্ছা। না দেখি মানে যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য ইসলামিক সহজ। স্টাডিজটা তাদের জন্য একটু ইজি, কারণ ওই আরবি পড়তে হয়, কোরআনের ব্যাপারে কোরআনের জ্ঞান, এটা মাদ্রাসা ভিত্তিক হয় না, কোরআনের জ্ঞান সবার জন্য সমান, যে চায় সে কোরআন পড়েই জ্ঞান অর্জন করতে পারে, বাট আরবি ধরাটা মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য ইজি। বাট এর বাইরেও অনেকেই স্কুল কলেজের ব্যাকগ্রাউন্ড থেকে যে ইসলামিক স্টাডিজে পড়ছেন এবং অনেক ভালো করছেন আলহামদুলিল্লাহ। তবে যদি ইসলামিক কালচার এন্ড হিস্ট্রি পড়তে চাও, সেটা তোমার জন্য তুলনামূলক ইজি হবে। বাট ডিপেন্ডস অন দ্যাট, তুমি কোনটা নিবা, ইস্তেখারা করো, ইনশাআল্লাহ আল্লাহ দেখবা যে একটা সহজ সমাধান দিয়ে দিবেন। যেটাতেই যাবা, পড়াশোনা যদি করো ঠিকঠাক করো, অনেক ভালো করবা, অনেক ভালো করবা ইনশাআল্লাহ। আর আব্বা আম্মুর দোয়া থাকবে, যে সাবজেক্টে যাবা ওনাদের পছন্দ অনুযায়ী যদি যাও, এটা একটা অনেক বড় দোয়ার ব্যাপার থাকে তাদের, এটা এটা খুব জরুরি। আশা করি চিন্তা করার সময় এগুলো মানবা জি স্যার, ইনশাল্লাহ দেখি স্যার ভেবে চিন্তে পরে বাবা ইনশাআল্লাহ। মা কথা যেটা। হবে, কথা হবে, সাবজেক্ট সাবজেক্ট নিয়ে আমরা আরেকটা ভিডিও করবো তোমাদের, বাদ বাকি ইনশাআল্লাহ। চল, জি ঠিক স্যার, আছে মৌসি, আসার বিষয়টাতে স্যার আমি আর একটু ইন্টারাপ্ট করি বলো বলো যে বলো স্যার বলো। আমার সংসারে বাংলা ভাঙন ধরবে এবার। এমসিকিউ স্যার মার্ক আসছে 13.75। তো স্যার আমি কিন্তু 10 আচ্ছা দাগিয়েছিলাম এবং অন্য একটা ভুল করেছি। তার মানে কিন্তু স্যার অ্যান্সার আচ্ছা, 10 নিয়েছে স্যার। তো 10 তো এবার তো সাকিব আর সাকিব ভাই সংসারে আগুন লাগলো। সেই স্যারটা কিন্তু স্যার তাহলে জিতে যাবে আসলে, এটা আমি বলতে আচ্ছা, চাচ্ছিলাম তো। জি আসলে 10 আল্লাহ নিয়েছে। আল্লাহ ভরসা। আর তুমি আমাদের একাডেমিক কলেজ এই ব্যাটেলিয়ন ছিলা। এটা 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 কিন্তু আমি মানতে পারলাম না, ঠিক আছে। আমি মানলেও আপাতত সংসারে আগুন লেগে গেছে অলরেডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংসারে না আগুন তাই তো লেগে গেছে। দেখতেছি। তাহলে আমি বলছিলাম ঠিক স্যার আছে বিষয়টা যে মশি, না, একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়াটা কতটা জরুরি এই ব্যাপারে, যদি যেহেতু তুমি আমাদের একাডেমিক ব্যাটেলেও ছিলা, সব মিলে পুরনো অভিজ্ঞতা থেকে তুমি তোমাদের জুনিয়রদের উদ্দেশ্যে কি বলবা? জি স্যার, আমার মনে হয় যে স্যার বিশেষ করে সাধারণ জ্ঞানটা আমার মনে হয় একাডেমিক থেকে প্রিপারেশনটা নেওয়া খুবই জরুরি। যেহেতু আহ খুবই বিশাল সিলেবাস, সিলেবাস নাই বলতে গেলে, অন্ত সিলেবাস সাধারণ জ্ঞানের। সেক্ষেত্রে স্যার একাডেমিক থেকে প্রিপারেশনটা নিলে খুবই ভালো হয়, খুবই হেল্পফুল হয় এটা। আর যদি কেউ এইচএসসির পরে শুরু করে অ্যাডমিশন টাইমে, তাহলে স্যার একটু কঠিন হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি হুম। একটু অবস্থা খারাপ ছিল যারা সাধারণ জ্ঞানে, সত্যি বলতে কেন যেন খুবই ভয় পেতাম আগে থেকেই। এই ভয়টা শেষ পর্যন্ত ছিলই, সাধারণ জ্ঞানে এমসিকিউ মার্কও কম পাইছি। এত সহজ প্রশ্ন সবাই বলছে, সহজ প্রশ্ন হওয়ার পরে। এই আর কি স্যার, তো খুবই জরুরি আসলে একাডেমিক থেকে প্রিপারেশনটা নেওয়া। যাক, আশা করছি তোমার জুনিয়ররা এই পরামর্শগুলো শুনবে ইনশাল্লাহ। আর দেখা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের সাথে তোমাদের টিএসসি তে। অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আহ ভালো থাকবা। আচ্ছা, আহ, এরপর আমি যাব মৌসুমী বান্ধবী তোমার কাছে। আহ জি স্যার। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? আমি তোমাকে ভিডিও অন করার এবং আনমিউট করার অপশন দিয়েছি। ভাইয়া, যাতে আমি লাইট অফ করে আসলে শুয়ে পড়ছি, ওকে তাই। ওকে, ঠিক আছে ঠিক আছে। তুমি আহ তোমার গল্প বলো ভাই, তোমার পজিশন কত আসছে এবং সব মিলে কি অবস্থা? আমার পজিশন আলহামদুলিল্লাহ 400তম আসছে। আলহামদুলিল্লাহ। একদম রাউন্ড 400। ভাইয়া, ব্র্যান্ড বাকি ভাইয়া ব্র্যান্ড আমাকে লারা, বলছে, আমাকে বলে ব্র্যান্ড দিছে লারা, এটাই আসবে। একদম একদম। ব্র্যান্ড লারা। আমি ঢাবি পরীক্ষা দিয়ে বের হয়ে এসে ভাইয়াকে মেসেজ দিছিলাম আচ্ছা আচ্ছা। যে ভাইয়া আমার এরকম মার্ক আসছে। তো রিটেনও আমি মোটামুটি দিছি। ভাইয়া বললো যে তোমার 350 থেকে 400-র মধ্যেই আসবে। তো আচ্ছা আচ্ছা। আমি
আমি ওটা আশা করিনি, আমি ভাবছি যে আসুক, ভাইয়া যেহেতু বলছে আসুক, তার মানে আমার সাবজেক্ট আসবে, আমার আর চিন্তা করতে হবে না। তো এটা নিয়ে আমি পরবর্তীতে জাহাঙ্গীরনগরের পরীক্ষাও দিছি না, আমার জাহাঙ্গীরনগরেও পজিশন আসছে 81তম, কিন্তু জাহাঙ্গীরনগরে আমার ব্যাকআপ ছিল, আমার টার্গেট ছিল হচ্ছে ঢাবি। তো তারপর আজকে হঠাৎ ইফতারের পর বোম পড়লো, আমি রেজাল্ট পেয়ে ভাইয়াকে মেসেজ দিলাম, এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহ তাসিয়া, সরি তোয়া, তোমার দুই বান্ধবীর নাম একসাথে হওয়াতে আমার মাঝে মাঝে আমি উল্টাই ফেলি যে কে আসলে কোনটা। ঠিক আছে। স্কুল অফ এক্সেলেন্স নিয়ে তোমাদের স্মৃতি বা কোনো গল্প, পরামর্শ, অভিজ্ঞতা, সমালোচনা। স্কুল অফ এক্সিলেন্স এর সাথে বলতে গেলে কলেজ লাইফ থেকেই, স্কুল পাশ করে কলেজে উঠছি। আমার হচ্ছে মজার একটা কাহিনী, স্কুল অফ এক্সিলেন্স এর সিইও মানে আমাদের মওদুদ স্যার, উনি হলেন আমার ছোট চাচার জুনিয়র। আমার ছোট চাচাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। তো আমার চাচু বলছে যে আমার এরকম একটা জুনিয়রের নতুন অনলাইন প্ল্যাটফর্ম খুলছে, তুমি দেখো তো ওদের ক্লাস করে কেমন লাগে। তো আমি আমার চাচার কথা শুনে আমি কয়েকটা ক্লাস করছি, করে আমি তখনও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি অনলাইনে ক্লাস করব, অনলাইনে তো ডিস্ট্রাকশন অনেক বেশি হয়, আর তার উপর হচ্ছে আমি আবার একটু অন্ধ আছি, চোখে কম দেখি, একটুতেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারপরেও আমার চাচু বললো যে তুমি ক্লাসগুলো করে দেখো, উনি আমাকে এনরোল করে দিছে, দিয়ে বললো যে তুমি ক্লাস করো। আমি হচ্ছে কলেজ থেকেই ক্লাস শুরু করলাম, শুরু থেকেই হচ্ছে মাহফুজ ভাইয়া, বাকি ভাইয়া, তখন আমাদের আবার হাসনাত ভাইয়ার রেগুলার ক্লাস ছিল, এখন তো আর ভাইয়াকে পাওয়া যায় না। তো আমি সে আমি তোমাকে জাস্ট একটু প্রশ্ন করি এর মধ্যে, তোমার গল্পের মধ্যেই আমরা 23 ব্যাচের সাথে দেখা করতে যখন বগুড়া গেলাম আজিজুল হকে, জি, তখন বোধহয় ফার্স্ট ইয়ারের যেটা বাচ্চা বাচ্চা আসছিল, তুমি কি তাদের জি, মধ্যে একটা? ওই বাচ্চাটা আমি ছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে যে দুটা বাচ্চা একদম, সাকিব তোর মনে আছে কিনা, হ্যাঁ যে হ্যাঁ, ওরা মনে মাত্র আছে। ফার্স্ট ইয়ারের পরে। আলাদা করে হ্যাঁ আলাদা করে বোরকা পরে লম্বা মতো একটা মেয়ে হ্যাঁ পাশে হ্যাঁ এসে হ্যাঁ, দাঁড়ায় ছিল না? হ্যাঁ বলতেছে যে জি, ওরা ফার্স্ট ইয়ারের পরে। আমি বললাম যে এত বাচ্চা বাচ্চা পোলাপান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা অ্যাডমিশনের আমিও তো অবাক প্রিপারেশন, হলাম বললো যে যে ওরা না। কেন আসছে, কি বিষয়, কি না, ওরা বলতো বললো যে না, কি আমরা ঘটনা। একাডেমিক থেকেই, মানে আমরা তখন একাডেমিক শুরুই করি নাই, ওরাই তো আমাদের হ্যাঁ প্রথম হ্যাঁ ব্যাচ একাডেমিকের। হ্যাঁ হ্যাঁ ওরা হ্যাঁ। তখন থেকেই আমাদের সাথে। যাই হোক, এবার মনে পড়লো যে হ্যাঁ তুমি সেটা, এবার গল্প বলো ভাই। তো কলেজেও এরকম আমাদের একাডেমিক শুরু হলো। আমি হচ্ছে একাডেমিকে বাইরে কোথাও প্রাইভেট পড়তাম না, ফুললি আমি এসওই ছিল। তারপর তো আমাদের কলেজের এইচএসসি পরীক্ষা হলো, এইচএসসি তেও ভালো রেজাল্ট করলাম আলহামদুলিল্লাহ। এরপর অ্যাডমিশন জার্নি শুরু হলো। এবারও আমি শুরু থেকে এসওই তেই পড়তে চাইছিলাম, যেহেতু আমার একাডেমিকে ভালো হয়েছে, কিন্তু তারপরেও আমি হচ্ছে এক্সাম দেওয়ার জন্য আমি আবার অফলাইনে ভর্তি হয়েছি। কিন্তু আমি এসওই এর সব ক্লাস করতাম। আমি লাইভ ক্লাস খুব কম করতে পারতাম, আমার অ্যাটেনশন স্প্যান খুবই কম। দেখা যেত আমার হচ্ছে রেকর্ড ক্লাসগুলো করতে হইতো স্পিডে দিয়ে, কিন্তু আমি ক্লাসগুলো করতাম, সব ক্লাস অলমোস্ট করছি। এইরকম করেই আমার হচ্ছে, আর হচ্ছে যেটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট লাগছে আমার কাছে, আমিও বলবো সবার করা উচিত, যেটা সেটা হচ্ছে ওএমআর এ প্র্যাকটিস করা। ফোনে পরীক্ষা দেওয়া থেকে ওএমআর এ পরীক্ষা দেওয়া অনেক বেটার, ফার বেটার। ইভেন আমার এখন যে 9 পড়ুয়া বা হচ্ছে ইন্টার ফার্স্ট পড়ুয়া যে কাজিন গুলো আছে, আমি ওদেরকে বলি যে তোরাও ওএমআর এই পরীক্ষা দে, কারণ এটা হুম। অনেক হেল্পফুল। আমাদের ওএমআর বুকটা কি তোমার কাজে লেগেছে? জি, ওটার কথাই তো বললাম, আমার কাছে তো আর কোথাও ওএমআর নাই, ওটাতেই আমি প্র্যাকটিস করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আচ্ছা। ডেইলি প্ল্যানারটা যেটা ছিল, এটা জি, আসলে স্টুডেন্টদের জন্য ভালো কিনা, বা তোমার কাছে কি মনে হয়েছে যে ডেইলি প্ল্যানার বা এই যে ওএমআর, এই ব্যাপারগুলো কি আসলে কোনো ভ্যালু অ্যাড করে কিনা? মানে আমরা তো দেখো এবারই তোমরাই প্রথম পেয়েছো, তো এই ব্যাপারটা বা এই যে আমাদের যে আয়োজনগুলো স্কুল অফ এক্সিলেন্সের, এই আয়োজনগুলো কিন্তু তোমাদেরকে কেন্দ্র করে বা তোমাদের জন্যই। তো আমাদের এই আয়োজনগুলো তোমাদের কাছে কতটুকু মানে আসলে গুরুত্ব পেয়েছে, বা তোমাদের কাছে কতটুকু ভালো লাগার ছিল, এই বিষয়টা আসলে আমরা খুব বেশি জানতে পারিনি। তো তোমার মাধ্যমে একটু জানতে চাই যে এইগুলো তোমার কাছে ব্যতিক্রমী লেগেছে কিনা বা ভালো লেগেছে কিনা, বা কি মনে হয়েছে তোমার ওভারঅল। হ্যাঁ, তুমি ভাইয়া, সেটাকে কিভাবে ওএমআরটা রিভিউ তো করবে? ওএমআরটা তো বললাম, ওএমআরটা নিঃসন্দেহে খুব ভালো একটা সংযোজন ছিল আমাদের জন্য, বিশেষ করে আমার কাছে খুবই হেল্পফুল লাগছে। অ্যান্ড স্টাডি প্ল্যানারটা আমি শুরুর দিকে স্টাডি প্ল্যানারের সাথে একদম কনসিস্টেন্সি মেনটেন করার ট্রাই করছি,
কিন্তু পরবর্তীতে মানে 1 মাস পরে মানে আমাদের এই স্টাডি প্ল্যানারটা শুরু হয়েছে মেবি নভেম্বর থেকে। ডিসেম্বরে গিয়ে যখন আমাদের বিইউপির এক্সামটা শুরু হলো, আমি তো বিইউপির এক্সাম দিছিলাম, আমি কোনো পজিশন বা ওয়েটিং লিস্টে আসি নাই। তো বিইউপির এক্সাম শুরু হওয়ার আগে আমি আমার হচ্ছে ওই স্টাডি প্ল্যানটা আমি সাইড করে রাখছি যে আমি ওটা দিয়ে আর করবো না, জাস্ট বিইউপি তে ফোকাস করব। কিন্তু আনফরচুনেটলি ওটা হয় নাই। পরে আমি দেখলাম যে এই কনসিস্টেন্সিটা মেনটেন করা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি প্রত্যেক দিন আমার 10 ঘন্টা পড়তে হবে এমন না, বা একদিন আমি 12 ঘন্টা 16 ঘন্টা পড়ে ফেললাম, একদিন আমি পড়তেই বসলাম না, এটারও আমার দরকার নাই। আমি রোজ পড়বো কনসিস্টেন্সি মেনটেন করে, এন্ড আমি আমার টার্গেটটা ফিল আপ করবো। এটাই ছিল হচ্ছে আমার মেইন মোটো, যে কনসিস্টেন্সি মেনটেন করা। সেই দিক থেকে আমাদের হচ্ছে স্টাডি প্ল্যানারটা বেশ ভালো উপকার করছে, তবে আমার কাছে ওএমআরটা সব থেকে বেশি ভালো লাগছে। ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ। তো আশা করছি যে তোমার জুনিয়র যারা ওরাও তোমাদের এই পরামর্শগুলো মানবে, এবং যতটা সিস্টেমেটিকলি তুমি ওদেরকে পড়াশোনা করতে বললে, এই সিস্টেমটা মানে যে কথাটা একদম শুরু থেকে বলি, প্রথম দিন থেকে অল্প 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 করে পড়ো, শেষ দিকে যে মানে পাহাড় গিলা লাগবে না, সাগর গিলা লাগবে না, একদম নর্মালি মানে স্লো প্রসেসে আমরা জিতি, যে স্লো স্টাডি উইন্স দ্য রেস, যে কথা সবসময় বলি আমরা। অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো ফাইনালি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে তোমাদের সাথে ইনশাল্লাহ আমরা মানে দেখা হবে। তোমাদের চা খাওয়ার ইনশাআল্লাহ দাওয়াত ভাইয়া, দোয়া সাইবের পক্ষ রাখবেন। থেকে, সাইবের পক্ষ থেকে চা আসসালামু খাওয়ার আলাইকুম। দাওয়াত। টাকা পয়সার ব্যাপারে অলওয়েজ সাইব ভাই। ভালো থাকবা। জি, ফি আচ্ছা আমানিল্লাহ ভাইয়া। ভাই। ওয়ালাইকুম সালাম। মেহরাত, রনি, এরপর রনি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমাকে আনমিউট করার অপশন দিয়েছি এবং তোমাকে ভিডিও অন করার অপশন দিয়েছি। রনি, রনি ভিডিও অন আসসালামু করো। আলাইকুম। বেটা ভিডিও অন কর। ভাইয়া কারেন্ট নাই আমাদের এইদিকে, মানে আমি মোবাইলের মোবাইল। লাইট, মোমবাতি জ্বালায় হলো, স্পটলাইট হ্যাঁ জ্বালায়, যা হ্যাঁ হ্যাঁ, জ্বালায় বেটা ভিডিও অন করতে মোমের হবে। আলোই তুমি যে লাইভে পরিমাণ যাতে জ্বালানি অন তুই করো, আমরা ঠিক আছে? জ্বালাইছিস রনি, তোর চেহারা আমার দেখতেই হবে, যে পরিমাণ জ্বালানি তুই আমরা জ্বালাইছিস। আলহামদুলিল্লাহ, কারণ আলহামদুলিল্লাহ যে স্যার তুই আমি চান্স প্রথমে পাইছিস তো বেটা। মানে আপনার কাছে সবার আগে মানে মাপ চাইতে চাই। না আমি অনেক না না আপনার না দিচ্ছি। না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রনি পজিশন কত আসছে? 200, 259তম স্যার। 259। এই যে শান্তিটা না, এবার যা জ্বালাইছিস সব মাফ, ঠিক আছে? এই 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 পজিশনটার জন্যই সবকিছু মাফ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। রনি, স্কুল অফ এক্সেলেন্সের সাথে জার্নি কি অবস্থা বল? স্যার আমার কাছে আমি মানে আগে মানে আমি যেহেতু প্রত্যন্ত এলাকায়, আমি আগে অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে মানে বেশি থাকতাম। তো এই দিক হুম, থেকে যখন আমি আগে মানে যারা নতুন কন্টেন্ট বানাতো বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওদের দেখতাম, আমি মানে খুবই প্রলুব্ধ হইতাম যে ওদের কাছে পড়বো। কিন্তু যখন আপনাদের ক্লাসগুলো দেখলাম, মানে আমার কাছে মনে হয়েছে আমি আগে যা করছি এগুলো তো মানে উপরে খুশার মতন লাগছে, ভিতরের ক্লাসগুলো পাই নাই। যে ভিতরে কোন জিনিসগুলো আছে আমি ভুল করতেছি, কোন জিনিসগুলো ভিতরের, ওইগুলো আপনাদের কাছ থেকে জানতে পারছি। তারপরে ধরেন অনেক জায়গায় বলছে আলহামদুলিল্লাহ। বন্ধু বান্ধবে যে উনাদের ক্লাসের তো ডিমান্ড বেশি, ওনারা একটু টাকা বেশি চার্জ করতেছে, আরো কম জায়গায় তো তুমি কম দামে তো পাচ্ছ। আমি বলছি যদি আরো বেশিও লাগে আমি উনাদের কাছেই পড়বো। পরে বন্ধুরা বললো, আমি আলহামদুলিল্লাহ। বলছি না। তারপরে এখন আমার মনে হচ্ছে যে স্যাররা এত এই ডিমান্ডে মানে এই টাকাটা দিয়ে কিভাবে সম্ভব এই সার্ভিসটা দেওয়া, আমার প্রায় আমার এই মনে মানে এটাই মনে হয় যে আদৌ কি সম্ভব নাকি। রনি, কোনোভাবে ভিডিও অন করা পসিবল হলে একটু ভিডিও অন করো ভাই। আমি তোর সাথে সামনাসামনি ভিডিও অন করেই কথা বলতে চাই। রনি খুবই অ্যাক্টিভ ক্লাসে, প্রো অ্যাক্টিভ, আলট্রা অ্যাক্টিভ নামে যদি কিছু থাকে, ম্যাক্স প্রো সেটা ছিল রনি। সব সময় গল্প করা, সবার আগে প্রশ্ন উত্তর দেওয়ার এই যে স্পৃহা, এগুলো খুব অসাধারণ, এবং এবং বাচ্চাদের পার্থক্যটা করে দেয়। আমি রনিকে এই জন্যই, রনির সাথে আমি খুব হাসি খুশি, আমি খুব কাছের মানুষকেই তুই ডাকি, এবং রনিকে আমি সেভাবেই ডাকলাম। কারণটা হচ্ছে আমি আমি খুব করে চাইতাম যে রনি চান্স পাক, কারণ এই যে অ্যাক্টিভ থাকার যে ব্যাপারটা, এইটা এইটা আসলে বাচ্চাদের পার্থক্য গড়ে দেয় রেজাল্টের ক্ষেত্রে। সবসময় জানার ইচ্ছা, সবার আগে অ্যান্সার দেওয়ার ইচ্ছা, ক্লাসে সবার আগে কথা বলার ইচ্ছা, এগুলো রনি সবসময় করতো। এবং এবং আজকে আমি খুব খুশি যে রনি ফাইনালি ওর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রনি, এই যে জুমের এই সুবিধাগুলা কতটুকু কাজে লাগছে রে ভাই? আমার ক্যামেরাটা খুব বেশি ভালো না ভাইয়া। কোনো সমস্যা নাই, এই তো দেখতে পাচ্ছি রনির চেহারা। হ্যাঁ রনি, জুমের সুবিধার জুমের ব্যাপারে গল্প করছিলাম সব মিলিয়ে। হ্যাঁ, জুমের সুবিধাটা বলতে মানে অনলাইন অন্য প্ল্যাটফর্ম গুলাতে ফেসবুক লাইভে নিলে কি হয়, কমেন্ট গুলা যে এরকম পরিমাণে কমেন্ট হয় যে ক্লাসে আর মানে মনোযোগ দেওয়া যায় না, হুম এরকমটা হুম। হয়। আবার
জুমের তো সুবিধাটা হয়েছে মানে একেবারে মানে লাইভ ক্লাস, মানে অফলাইনে করার যে মানে অফলাইনে করার যে সুবিধাটা মনে হচ্ছে যে সেম এইটাই, খালি হাতে ছোঁয়া যাচ্ছে না, মানে এইটাই, মানে অফলাইনের সেম সুবিধা আমরা পাচ্ছি ধরতে গেলে। আগে জাস্ট এইটাই। অফলাইনে যখন পড়াইতাম, হ্যাঁ রনি, তখন আমি ওই যে পড়াইতাম আর ছেলেপেলের চড় থাপ্পড় দিতাম আর কি, ঠিক আছে, পড়াইতে পড়াইতে। মানে হ্যাঁ, জাস্ট চল অফলাইনে তারপরে একটা আমরা বিষয়ই তফাৎ, সেটা হচ্ছে যে সরাসরি চড় থাপ্পড় মারতে পারতেছি না, ঠিক আছে, মেজাজ খারাপ হইলে। এছাড়া বাদ বাকি যা সবকিছু কিন্তু মোটামুটি একই রকম, মানে ছেলেবেলেও কোশ্চেন করতে পারতেছে, আমরাও কথা বলতে পারতেছি, হ্যাঁ। মানে সবই হচ্ছে মোটামুটি, জাস্ট ওই চড় থাপ্পড়টা মারতে পারতেছি না, এটাই হচ্ছে তফাৎ। তোমরা মাইর টাইর খাইতেছো না, ধরো যে এমনি একটা বিষয় ইয়ে হয়ে যাচ্ছে আর কি। জি ভাই। এছাড়া আমার কাছেও কিন্তু খুব বেশি মানে স্কুল তফাৎ অফ এক্সেলেন্সের এক্সাম, হুম। রিটেনের খাতা মূল্যায়ন এইগুলো আসলে তুমি যেটা বললা যে তুমি অনেক গ্রামে থেকে, তোমার বাসা কোথায় ভাইয়া এক্স্যাক্টলি? গ্রামের বাড়ি কোথায়? আমার বাসা তো হইছে কোথায় থাকো? ময়মনসিংহের গৌরীপুর থানায়। মাহফুজ ভাই, আচ্ছা, ঠিক আছে। তো ওই জায়গা থেকে অনলাইনে ক্লাস করা, রিটেন দেয়া, এতগুলো এক্সাম দেয়া, এইটা আসলে কিভাবে ব্যালেন্স করতা বা কতটুকু প্রয়োজনীয় মনে হয়েছে শেষ পর্যন্ত যে? আমার প্রথম থেকে টার্গেট ছিল, যেহেতু আমি কোর্সটাতে ভর্তি হয়েছি, আমি কোর্সে মানে স্যাররা যা বলে আমি সেটা মেনটেন করে চলবো, মানে বেশিও না কমও না, মানে এইগুলা আমি চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাসেই করার জন্য। এবং ওই মানে ক্লাসের পরে যে টেস্ট গুলা ছিল বা প্রত্যেক দিনের পরীক্ষাগুলো আমি দিনেরটা দিনেই করার চেষ্টা করছি। মানে এটা আমার আচ্ছা, কাছে মনে হচ্ছে সবচেয়ে হেল্পফুল, যদি আমি ডেইলি পড়াটা মানে ডেইলি শেষ করি, তারপরে দিন শেষে দেখা গেছে যে এটা খুবই ইজি হয়ে যায়। আমরা তোমাদেরকে খুব মানে শেষ দিকে রিভিশন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গেছি, এবং মানে মাত্রাতিরিক্ত প্রেসারও দিছি কিছু জায়গায়, মনে হয়েছে যে ইনহিউম্যান কাজ হয়ে যাচ্ছে। বাট এটার কি আসলে শেষ পর্যন্ত সুবিধা পাইছো? অবশ্যই অবশ্যই ভাইয়া, যদি ওই প্রেশারটা না পাইতাম তাহলে মনে হয় এটা সম্ভবই হতো না। ওই প্রেশারটা মানে যতটুকু নিতে পারছি ওইটুকুই আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয়েছে যদি এই প্রেশারটা বাকি ভাইয়া, আপনি যেহেতু পার্সোনালি দিচ্ছেন আমাকে, আপনার কথাই বলে, যদি উনি না দিতেন তাহলে হয়তো আমি এটা সম্ভবই করতে পারতাম না। আমি নিজেকে সবসময় পুশ আপ করার চেষ্টা করছি যে অন্যরা করতেছে, আমারও হয়তো করা দরকার এটা। তবে শেষের দিক যাক, দিয়ে আমি পারি আলহামদুলিল্লাহ। নাই, শেষের দিক দিয়ে হয় নাই আমার কাছে। আলহামদুলিল্লাহ, যাক, আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ রিজিকে রাখছেন, যতটুকু পারছি আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এইটুকু কবুল করছেন, এটার জন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তোমার রিটেনে কত আসছে, বাংলা ইংরেজিতে? 22 আসছে। দুইটা মিলে? জি আচ্ছা, জি ভাই। যাক, আলহামদুলিল্লাহ, তবে আলহামদুলিল্লাহ। রনি, আমাদের ঠিক কিন্তু এই আছে রনি। পজিটিভ প্রতিযোগিতা, যেটা পজিটিভ প্রতিযোগিতা, নিজেদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা, বেশি পড়া বা একজন আরেকজনকে ভালো কাজে ছাড়াই যাওয়ার যে প্রতিযোগিতা, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আমাদের মানে সফলতার মাপকাঠি হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে, বা সফলতার জন্য সবচেয়ে ভালো নিয়ামক হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, হ্যাঁ। জি ভাই, রনি আমাদের কোন এদিকে সাবজেক্ট? বলো বলো ভাই, বলো, সরি। আমি বলতে চাচ্ছিলাম যে ডাউট সলভে আছে আমাদের, মানে প্রত্যেকটা ভাইগুলো আছে যে মেট গুলা, ওরা অসাধারণ সহায়তা করে। প্রত্যেকেই মনে হয় যে আসলে সবাই মেধাবী। একটা সলভ দিলে প্রায় 1 মিনিটের মধ্যেই মানে এটার মানে এক্সপ্লেনেশন সহ একেবারে বুঝার মতন করে চলে আসে। মানে এই যে সহযোগিতাটা, এগুলো আমি মনে করি অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায় না। আমাদের টেলিগ্রাম গ্রুপের যে ডাউট সলভ 24/7 যে জি ডাউট জি সলভ গুলা পাও তোমরা, আমরা দেখতাম জি যে ভাই। তোমরাই মানে আমরা আমাদের আসলে দিন শেষে এসে মানে যে সময়টার পরে যে আমরা বসতাম ডাউট সলভে, 100টা আসলে সর্বোচ্চ 5টা অ্যান্সার করতে হতো, তার মধ্যে তোমরা এগুলো নিজেরা সমাধান করে ফেলতে, আলহামদুলিল্লাহ। না এই না, যে আমি ভালো কাজের আমি নিজে প্রতিযোগিতা। অনেক ক্ষেত্রে ওদেরকে সমাধান করার জন্য সুযোগ দিতাম, যে হ্যাঁ, ছেলে হ্যাঁ। পেলে তো খুব সুন্দর মানে খুঁজে বের করে খুব চমৎকার উত্তর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো হুম, হুম। আসলে খুব ভালো লাগতো ব্যাপারগুলো, তোমরাও খুব কোঅপারেটিভ ছিলে এই সময়টাতে। এই ব্যাপারটা আসলে আমাদেরও খুব ভালো লেগেছে, হ্যাঁ, যে মানে সবাই খুব কোঅপারেটিভ ছিল, সবাই খুব চেষ্টা করেছে নিজের জায়গা থেকে, হ্যাঁ, বেস্টটা দেওয়ার জন্য বা সবচেয়ে ভালোটা করার জন্য। তো এই ভালো কাজের প্রতিযোগিতাগুলোই আসলে দিন শেষে জিতে যায়, বা দিন শেষে সবচেয়ে ভালো থাকে আর কি, এটাই হচ্ছে কথা। রনি কোন সাবজেক্টে পড়তে চাও? আমার প্যাশন ভাইয়া ইকোনমিক্স, ইকোনমিক্স? বাকিটা আল্লাহ ভরসা। বাকি চালার ইচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ। ইকোনমিক্স আসলে অনেকেই নিতে পারে না, কারণ এই সাবজেক্টটা সবাই নিতে চায় না। সো মিলেছিল, আশা করি তোমার যে পজিশন, সেই পজিশন পর্যন্ত ইকোনমিক্স পেয়ে যাবে ইনশাল্লাহ, সিট যে কয়টা আছে আর্টস এর জন্য। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ। তো অনেক অনেক দোয়া, আব্বু আম্মুকে সালাম জানাবা। ইনশাল্লাহ তোমাদের টিএসসি তে দেখা হবে, আর আব্বু আম্মু আসলে তাদের সাথে কথা হবে। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা হয়। জি। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমি যাব হচ্ছে আমাদের শাইলা আফরিন, সম্ভবত আমি আনমিউট করার অপশন দিচ্ছি, 427তম হয়েছে। শাইলা, তুমি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া, তুমি কি ভিডিও অন করতে পারবা? জি ভাইয়া, করেছি তো ভিডিও। ও, এই তো দেখতে পাচ্ছি। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছো?
আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রেজাল্ট কত আসছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু মাত্র 27তম। আসলে ভাইয়া আচ্ছা আমার হচ্ছে পিউপি আর জাহাঙ্গীরনগরের রেজাল্ট দেখে বেশিরভাগই সবাই এক্সপেক্ট করেছিল যে আহ ঢাবিতেও সম্ভবত খুবই ভালো রেজাল্ট হবে। তো আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে। আসলে না, আমি ওই দিন খুবই বেশি প্যানিকড হয়ে গেছিলাম। আমি ঢাবিতেই সেন্টার ফেলাইছিলাম। আর আমার কেন জানি ওখানে বসে, মানে আমি যখন ওয়েট করতেছিলাম তখনই আমার মনে হচ্ছিল, হায়রে, আমি এখন যদি পরীক্ষা খারাপ দিই আমি আর ঢাবিতে আসতে পারবো না, এই রাস্তা দিয়ে আর হাঁটতে পারবো না। এই মানে আমার এতটা বেশি ইমোশনাল হয়ে গেছিলাম ওই দিন, যে আমি ওখানে বসে, আপনারা বটতলায় ছিলেন আমি জানি, আমি ভাবছিলাম যাব, কিন্তু আমার মানে শক্তিও হচ্ছিল না যে আমি এখন উঠে যাই একবার দেখা করে আসবো। এতটা বেশি প্যানিক ছিলাম। আমার মনে হয় এই কারণেই আমি আসলে টাইমও ম্যানেজমেন্ট ভালো মতো করতে পারিনি, আর এই জন্য একটু বেশি পিছনে চলে আসছে। কিন্তু আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমি আমার যা করতে পারছি, আলহামদুলিল্লাহ। আহ, আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি। আমি এতটাও যে করতে পারবো আমি কলেজে প্রথম দিকে বুঝিনি। আস্তে আস্তে আল্লাহর রহমতে নিজেকে যখন প্রিপেয়ার করছি, তখন আবার স্কুল অফ এক্সেলেন্স থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকার পাইছি, যেটা আমি জাহাঙ্গীরনগরের রেজাল্টের সময়ও বলেছি। তো সব মিলিয়ে আমি আমার রেজাল্ট নিয়ে খুবই খুশি, আলহামদুলিল্লাহ। শাইলা, নিয়মিত পরীক্ষায় ভালো করতা। আহ আহ, যেহেতু তোমার 15তম আসছিল, যতদূর আমি মাত্রই চেক করলাম তোমার মেসেজে 15তম আসছিল, প্রত্যাশার একটা চাপ তোমার উপরে ছিল, সেটার জন্যই হয়তো তুমি এত বেশি হেজিটেট ফিল করছো তখন। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা রাখছেন সেটাই সর্বোত্তম। স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমার জার্নি বা এই এই পুরো মানে পথ চলাটা কেমন ছিল, বা আমাদের সাথে যদি একটু শেয়ার করতে এই অভিজ্ঞতা। জি ভাইয়া, ব্যাপারটা মানে আমার এই জার্নিটা ছিল অসাধারণ স্কুল অফ এক্সেলেন্স এর সাথে। কারণ আমি হচ্ছে বেশিরভাগ সময় আমি জাহাঙ্গীরনগরের সময়ও বলছি, রেজাল্টের পর যখন কথা বলছি, যে আমি বেশিরভাগ সময় লাইভ ক্লাস করারই চেষ্টা করতাম। আর বিশেষ করে আপনার টেক্সট বুকের ক্লাস বা আপনার ক্লাস বেশিরভাগ সময় হ্যান্ড রাইজ করেই রাখতাম, যে হচ্ছে ভাইয়া যখন ডাকবেন, মানে শাইলা আফরিন বললেই তাড়াতাড়ি করে জি ভাইয়া, জি ভাইয়া। আর অনেক সময় হতো কি, আমার চারপাশে আজান দিত বা শব্দ হতো, তখন আমি মানে অনেক সময় আমি তো স্পিকারের জায়গায় হাত দিয়ে রাখতাম, যে আর আনমিউট হবো না, এখন আনমিউট যদি হই তাহলে আবার কখন আমি মানে মানে মিউট হবো না, আবার কখন আনমিউট হওয়ার সুযোগ পাবো। তো অনেক সময় এরকম যে কোনো আওয়াজ হচ্ছে আর আমি বাসায় খালি এরকম করে, এরকম স্পিকারের হাতে বলি, চুপ করে চুপ করে, আমি ক্লাসে আসছি, ক্লাসে আসছি। তো ব্যাপারটা হচ্ছে আমি বেশিরভাগ সময় খুবই ডেডিকেটেড হয়ে ক্লাস করার চেষ্টা করতাম, লাইভ ক্লাস। আর নিয়মিতই তো ক্লাস করতাম, ডাইজেস্ট সলভ করতাম। আমি অফলাইনের সাথেও যুক্ত ছিলাম। অফলাইনে আসলে আমার রুটিনটা ছিল বেশিরভাগই হচ্ছে স্কুল অফ এক্সেলেন্স বেস। তো আমি এখানেই তো ভাইয়া, যেরকম আপনারা বলে দিতেন যে হচ্ছে তোমরা ক্লাস করো, তারপরে ওই বিষয়ে ডাইজেস্ট সলভ করো, তারপরে তো কোনো হচ্ছে সমস্যা থাকলে সেগুলা বলো, মানে কনফিউশন থাকলে সেগুলা নিয়ে কাজ করো। তো এগুলা নিয়ে এভাবেই আগাচ্ছিলাম আমি। আর আল্লাহর রহমতে আমার ডাইজেস্টার পুরো শেষের দিকে যে একটু ফাঁকিবাজি মনে হয় করে ফেলছিলাম ডাইজেস্টের সাথে, মানে আবার রিভিশন, বারবার রিভিশন, এই জিনিসটা একটু কমই দিচ্ছিলাম আমি। কারণ জানি মানে পরীক্ষা দিচ্ছিলাম, আবার একটু অফলাইনে পরীক্ষার দিকে বেশি ঝুঁকে গেছিলাম আমি। বেশি একটু অফলাইনে পরীক্ষা দিচ্ছিলাম শেষের দিকে আসে। তো আরো মনে হয় ডাইজেস্ট বেশি বেশি বারবার করে সলভ করাটা, মানে আপনি বারবার বলছেন, চেষ্টা করছি কিন্তু একটু ফাঁকিবাজি করে ফেলছি মনে হয়, সেটারই মনে হয় একটু পরিণতি আজকে একটু বেশি দূরে চলে গেছে মেরি। না না, আলহামদুলিল্লাহ, এটাই এটাই তোমার রিজিকে ছিল, এবং আল্লাহর কাছে এটাই শুক্রিয়া আদায় করবা যে আল্লাহ যতটুকু আলহামদুলিল্লাহ। দিয়েছেন আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি বা কম আমাদের কিছুই চাওয়ার ছিল না। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আহ কোনো স্মৃতি স্কুল অফ এক্সেলেন্স নিয়ে বা কোনো গঠনমূলক সমালোচনার জায়গা যদি তোমার থাকে ভাই? না ভাইয়া, কোনো সমালোচনা নাই আমার, কিন্তু মাহফুজ ভাইকে বলবো যে ভাইয়া যখন প্রথমে আমাদের ক্লাস নিত খুবই মজা লাগতো ভাইয়া। ভাইয়ার কথা বার্তা, মানে ওনার সাহিত্যের ক্লাস তো অসাধারণ। মানে এটা একটা মজার কাহিনী কি, আমি আম্মুর সাথে অনেক সময় গল্প করতাম যে বাংলা সাহিত্যে মানে ভাইয়া যেরকম প্রতীকী অর্থগুলো আমাদের বলে দিত, যে হচ্ছে বিলাসীর ওই দেওয়াল, বা এটা কি প্রতীকী অর্থে কথা, আমি আম্মু বলতাম যে এত এইভাবেও যে প্রতীকী অর্থ বের করা যায়, আমরা তো আগেও নিজে নিজে পড়ছি। তো তখন এত ভাবিনি যে দেওয়ালও এইভাবে রিপ্রেজেন্ট হতে পারে, মানে প্রদীপও এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। মানে শরৎচন্দ্র উনি কিভাবে ব্যাপারগুলা
করছেন, মানে উনি কিভাবে ভাবছেন সেই ব্যাপারগুলো তুলে ধরা। মানে আমার ওনার ক্লাসও অসাধারণ লাগতো। আর হচ্ছে সাকিব ভাইয়ের ক্লাসও আমার অনেক ভালো লাগতো। আর আমি হচ্ছে হ্যাঁ, সাকিব ভাইয়ের ক্লাস আমি সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সময়ই বলতে চাইছিলাম, বলার সুযোগ পাইনি। যে উনি করতেন কি, উনি স্লাইডের বাইরে যেসব কিছু লিখে দিতেন সেখান থেকে কিন্তু অনেক কিছু আমরা কমন পেতাম। যেরকম বিউপিতেও আসছিল, মানে উনি যখন হয়তো মন পুরা সত্য লেখার সময় অনেক কাহিনী বলতেন যে এটা এরকম হয়েছিল, এই দিক ছিল, মানে ওখান থেকেই কোশ্চেন চলে আসছে। আবার হচ্ছে অলিম্পিকের পতাকার সময় মানে হচ্ছে এগুলা কি কি রিপ্রেজেন্ট করে, এই কালার গুলা কি কি রিপ্রেজেন্ট, সেটা দুই জায়গাতেই আসছে, বিউপিতেও আসছে আবার ঢাবিও রিপিট করছে। তো মানে স্লাইডের বাইরে মনোযোগ দিয়ে স্যারের ক্লাস করতে হবে। ইনশাআল্লাহ কেউ যদি ভাইয়ার মানে স্লাইডের পাশাপাশি ভাইয়ার ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়ে, ভাইয়া যেরকম গল্পের ছলে ছলে বলে, তো সেগুলা জিনিস মানে মনোযোগ দিয়ে জিকে কে, আসলে আমার মনে হয় জিকে পড়তে হলে জিকে কে ভালোবাসতে হবে। মানে জিকে খুবই মজার একটা সাবজেক্ট। আমি জিকে কে খুব একটা বেশি ভয় পেতাম না, কারণ আমার খুব মজা লাগতো, জিকে পড়লে মনে হতো অনেক কিছু জানতে পারতেছি। আর আরেকটা ভাইয়ার কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল আমি, যে উনি মানচিত্র এত সুন্দর করে বুঝাইছেন। মানে আমি মনে হয় পুরো পৃথিবীকে এই অ্যাডমিশন টাইমে ভালো মতো চিনতে পারছি। আমি আসলে ভালো মতো জানতাম না কোন দেশ কোথায়। আমি আমি বলি কি, ও আচ্ছা, আমি না ভাবতাম মনে হয় ইংল্যান্ড এখানেই, ওটা অত দূর, মানে এরকম একটা আমার ধারণা ছিল। আমি মানচিত্র ভালো মতো জানতাম না, কিন্তু নতুন করে মানচিত্র কিনে ভাইয়ার দেখা দেখি এত কিছু শিখতে পেরে আমার মানে খুবই ভালো লাগছে। আর মাহফুজ ভাইকে বলবো, ভাই আপনি যেরকম খোলা মনে ভালোভাবে ওদের ক্লাসের লাস্টের দিকে, ভাইয়া কি মন খারাপ থাকতো নাকি জানি না, আমিও কমেন্ট করছি ভাইয়া আপনি আপনি করে কেন বলতেছেন, আর ভালো লাগে না। ভাইয়া যেভাবে মানে মারার কথা বলতে, বকার কথা, মজা লাগতো, আমার খুবই মজা লাগতো বিষয়টা। কিন্তু শেষের দিকে আসে ভাইয়া কি আমাদের উপরই, ভাইয়ার কাছে সরি, আমাদের উপরই কোনো কারণে ভাইয়া মন খারাপ করছিলেন নাকি, তো আর ওরকম করে ক্লাস নিচ্ছিলেন না উনি, মানে বেশি শান্ত হয়ে গেছিলেন ভাইয়া। এটাই স্কুল লাইফে আসলে আমি মিস করব, ওই জার্নিটা খুবই মিস করব। আহ এটাই বলার ছিল, খুবই ভালো ছিল জার্নিটা। যাক, মাহবুব স্যার রাগ করেন না, পোলাপানের ক্লাস টাস নিয়েন, ওদের উপরে কষ্ট রাখেন না, এটাই আমাদের চাওয়া পাওয়া। আহ, আচ্ছা, শাইলা, অসংখ্য ধন্যবাদ। কোন সাবজেক্ট নিতে চাও? পজিশন যে আসছে সেই অনুযায়ী কোন সাবজেক্টে পড়তে চাও? আমার ভরসা খুবই ইচ্ছা যে আমি পলিটিক্যাল সায়েন্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, আমি বিউপিতে আমার পজিশন ছিল 27তম, তারপরেও আমি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নিয়েছিলাম ওখানে। আর এখানেও আমার ইচ্ছা এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, আর সর্বনিম্ন যদি ওগুলা আল্লাহ না করুন কোনো কারণে না আসে, তাহলে সোশিওলজিটার কথা ভাবতেছি। এখন আমি তো চলে বুঝতে আসবে, পারতেছি না। চলে আসবে ইনশাল্লাহ। আশা করছি চলে আসবে, তোমার যে সিরিয়াল আছে সেটাতে দুটার একটা ইনশাল্লাহ চলে আসবে। বাকিটা আল্লাহর ইচ্ছা, না আল্লাহর উপরে তাওয়াক্কুল করো ইনশাল্লাহ। শাইলা, অসংখ্য ধন্যবাদ। আহ আশা করছি যে সামনে দেখা হবে, এবং নিরন্তর শুভকামনা এবং দোয়া তোমাদের জন্য। আর তোমাদের প্রিয় প্রতিষ্ঠান স্কুল অফ এক্সেলেন্স কে তোমরা দোয়াতে রাখবে আশা করি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানহা, তানহা, তোমাকে আমি আনমিউট করার অপশন দিয়েছি, ভিডিও স্টার্ট করার অপশন দিয়েছি। তানহা যদি আমাদের সাথে একটু জয়েন করতাম। তানহা, আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ভাই। জি জি, ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ভিডিও অন করতে পারবা? ভাইয়া আমি একটু অন করতে পারবো না ভিডিও। আচ্ছা, ঠিক আছে, বলো তোমার পজিশন কত আসছে, সব মিলে কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার বি ইউনিটে 248তম পজিশন এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অবস্থা এখন, কেমন লাগছে? কিন্তু ভাইয়া অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি ভেবেছিলাম হয়তো 1000-এর আশেপাশে আসতে পারে, যে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা আমার মন মতো হয়নি। আর পরীক্ষার হলে যাওয়ার সময় আমার সাথে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছিল, আপনি হয়তো জানেন। আমি পরীক্ষার দেরি হলে করে গেছিলা? পৌঁছেছিলাম, পরীক্ষা 20 মিনিট আগে পৌঁছেছিলাম। তুমি হচ্ছে মেট্রো রেলে যে মেট্রো বন্ধ হয়ে গেছে, তারপরে কেমনে কেমনে যেন আসলে আর কি, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ। যাক, আম্মু তো ভয় পেয়ে গেছিলাম বোধহয়, তোমার সাথে তোমার আম্মু ছিলেন, আমি পরে যখন ফোন দিলাম তখন বোধহয় আম্মু ফোন ধরলেন যে হ্যাঁ পৌঁছাইছে। আমিও টেনশন করছিলাম, আমরা সবাই টেনশন করছিলাম ইনফ্যাক্ট, যে তারা পৌঁছাইতে পারে কিনা। যাক, আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে ওই ওই ভয়টাকে ওভারকাম করলো, যে তুমি পরীক্ষা ঠিকঠাক দিয়ে যে এই পজিশনে আসছে আলহামদুলিল্লাহ। স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমার জার্নি ভাইয়া, বা পুরো অ্যাডমিশনে তোমার তোমার অভিজ্ঞতা এই সময়গুলো নিয়ে। আলহামদুলিল্লাহ, স্কুল অফ এক্সেলেন্সের সাথে আমার জার্নি খুবই অসাধারণ ছিল। আমি মূলত স্কুল
এক্সিলেন্সের কথা জানতে পেরেছিলাম আমার এক কাজিনের কাছে। উনিও ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, তো উনি আমাকে বলেছেন যে অনলাইনে কোচিং করলে এই প্ল্যাটফর্মটা ভালো হতে পারে। তো আমি একটু ঘাটাঘাটি করে দেখেছিলাম, রিভিউ দেখেছিলাম, প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টদের বেশিরভাগই দেখেছিলাম অনেক ভালো রিভিউ দিয়েছিল যে এসইউর সাথে শুরু থেকে থাকলে শেষ পর্যন্ত একটা ভালো কিছু করা যেতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানেই ভর্তি হব। আর আমি শুরু থেকেই স্কুল অফ এক্সিলেন্সের সাথেই ছিলাম। আমি অফলাইনে কোথাও কোচিং করিনি, কোথাও কোনো এক্সাম বেসেও ছিলাম না। তো শুরু থেকেই স্কুল অফ এক্সিলেন্সের সাথেই ছিলাম। আলহামদুলিল্লাহ। আহ রিটার্নটা কত আসছে তোমার? আমি একটু জিজ্ঞেস করছি। আমার বাংলা রিটেনে এসেছে 13.50 আর ইংরেজি রিটেনে এসেছে 14.50। মাশাআল্লাহ, খুব খুব ভালো মার্কস আসছে আমাদের এই রিটেনের। যেহেতু তুমি শুধুমাত্র অনলাইন, আমি এই জন্য জিজ্ঞেস করলাম, শুধু অনলাইনে রিটেনের প্রস্তুতি, রিটেনের খাতা মূল্যায়িত হওয়া বা এই পুরো প্রসেসটা সম্পর্কে তোমার মূল্যায়ন কি হবে? পুরো প্রসেসটা তো এক কথায় দারুণ ছিল। মানে আমি সবসময় অপেক্ষা করতাম রিটেন এক্সাম গুলো দেওয়ার পর কি কত মার্কস আসে। ক্লাসরুমে খাতা জমা দেওয়ার পর সবসময় ভাবতাম কত মার্কস জানি আসে। আর কোনোদিন যদি লেখা ভালো হতো, ভাইয়া যদি বলতেন যে গুড জব, কোনো কমপ্লিমেন্ট দিলে অনেক ভালো লাগতো। আর স্কুল অফ এক্সিলেন্স এর রিটেন ক্লাসগুলোর কথা তো না বললেই নয়, বিশেষ করে সেন্টেন্স মেকিং এর ক্লাসগুলো। ভাইয়া ভাইয়া একটা ওয়ার্ড বলতেন যে তোমরা সেন্টেন্স বানাও, আমরা কমেন্টে মোটামুটি একটা কম্পিটিশন চলতো যে কে কত ভালো সেন্টেন্স বানাইতে পারে। ভাইয়া আবার নাম ধরে বলতো যে এটা ভালো হয়েছে, আবার আমার কয়েকটা সেন্টেন্স ভাইয়া লিখে দিছিলেন, তো অনেক ভালো লাগছিল তখন। তানহার, তোমার সেন্টেন্স মেকিং খুব ভালো ছিল, যেটা আমার নিজের পর্যবেক্ষণ, যে এটা খুব মানে ভালো করছো। আশা করি যে ভবিষ্যতে এই এই যে পড়াশোনার স্পৃহা বা যে স্কিল, এটা একটা স্কিল আমি মনে করি, এটাকে আরো বাড়াবা এবং ভবিষ্যতে তোমাদের লেখনী আহ কাজে লাগবে জাতির অগ্রগতিতে। ইনশাআল্লাহ। তানহা, তোমার জি 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 ভাইয়া। কোন সাবজেক্ট নিতে চাও? আমার ইংলিশ আর ইকোনমিক্স এর প্রতি প্যাশন বেশি আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ আশা করছি চলে আসবে ইংলিশ এবং ইকোনমিক্স। বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক। জি। আব্বু আম্মু সবাই খুশি হয়েছেন? জি ভাইয়া, সবাই অনেক খুশি। আমি মানে আমি যদি নাও আসতো তাহলেও মানে, কারণ আমার পরীক্ষা মন মতো হয়নি। আরো বিশেষ করে বাংলা রিটেন ওই প্যাসেজটা দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম যে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলাম। তারপরে 2 মার্ক ছেড়েছিলাম রিটেনে, একটা সেন্টেন্স মেকিং দিতে পারিনি, আর বাংলা একটা প্রশ্নের 1 নাম্বার দিতে পারিনি। আচ্ছা, ওকে। তো সকল প্রায় সব মিলে আলহামদুলিল্লাহ এক্সপেকটেশনেরও বেশি এসেছে। আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে তানহা, ইনশাআল্লাহ অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। আশা করছি যে আহ আহ, দেখা হবে তোমাদের সাথে তোমাদের টিএসসি তে। তার আগ পর্যন্ত ভালো থাকো। ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন, আমাদের ইয়ামিন। ইয়ামিন, কি অবস্থা? তোমাকে ভিডিও অন করার অপশন দিয়েছে এবং আনমিউট করার অপশন দিয়েছে। ইয়ামিন, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এই মিষ্টি ছেলে ইয়ামিন, বিউপির ইয়ামিন, কি অবস্থা? এই সাকিব, এই ইয়ে জি যশোর, আলহামদুলিল্লাহ। যশোরের ইয়ামিন, কি খবর? কেমন আছো তুমি? যশোরের সেই মিষ্টি বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন ঢাকা আছেন? বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ, চান্স পেয়ে ভালো ফেলছে। আছি আলহামদুলিল্লাহ। আর এই ইয়ামিনের সাথে আমার সেই যে শর্ট ভিডিও বানানোর যে বিষয়টা আর কি, সেটা আমার এখনো মনে পড়ে আর কি। হ্যাঁ, যাই হোক, এই একটা ভূত যে উপরে বসে আছে, বাকি ওটার আগে বের করে দে, ঠিক আছে? দেওয়ার পরে বাদ বাকি কথা বলি আর কি। এই মাহফুজের কি কারেন্ট নাই? না, ও রুমে আছে তো, রুমে ভাই হয়তো হলের ইয়ে রুমে ইয়ে আছে ইয়ে। তো, হ্যাঁ সারিতে হ্যাঁ, আবার সবাই উঠবে সেজন্য লাইট অসুবিধা ঠিক না, আমি আছে লাইট তো। জ্বালিয়ে নিচ্ছি। বলেন। এখন এখন দেখা যাচ্ছে, হ্যাঁ এখন এখন একটু দেখা যাচ্ছে, ঠিক আছে। জি ইয়ামিন, তোমার পজিশন কত আসছে সব মিলে? তোমার গল্প শোনার জন্য বসে আছি 19তম বাবু। ভাইয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলো, তোমার গল্প শুনি, বলো ভাই। আমি অনেকদিন ধরে আশায় ছিলাম যে ইয়ামিনের গল্প শুনবো। ভাই আমার ইয়ামিন, আমার প্রিয় ইয়ামিন। ভাইয়া হ্যাঁ হ্যাঁ প্রথমত মাহফুজ, মানে এখন ইয়ামিন তোমার হয়ে যাইতেছে, ঠিক আছে? মানে ধন্যবাদ দিতে চাই আপনাদের কাছে। মানে আমি তো একাডেমিক ব্যাচ থেকেই ছিলাম। আর মানে আমার একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে, মানে এই যে আপনাদের ব্যাচে এসে, মানে অ্যাডমিশন টাইমে এসে আমি অতিরিক্ত আসক্ত হয়ে যাই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার জন্য আমি মানে পড়াটা অনেকটাই কমিয়ে দিই। কিন্তু আমার ওই যে
সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের যে একাডেমিক ব্যাচে যে পরিমাণ আমি মানে হেল্প পাইছি ওটা মানে অপ্রত্যাশিত। আমি অ্যাডমিশনে বলতে গেলে মানে 20% শুধু জিকেটাই বেশি পড়েছি, কিন্তু আপনাদের যে ইংরেজি অথবা বাংলা ক্লাসগুলো যা ছিল একাডেমিকে যে সুন্দর করে ছিল ওগুলো পড়েই আমার অনেকটাই ইয়ে হয়ে গেছে। তারপরেও আমি বিউপিতে আমার মানে মূলত ইচ্ছা ছিল বিউপিতে পড়বো বিভিন্ন পলিটিক্যাল আরো বিভিন্ন ইস্যুর জন্য। এবং ইয়ামিনের সম্ভবত বিউপির পর থেকে মানে বিউপিতে ইকোনমিক্স পর থেকে তো আর আমি মানে পড়িই নাই বলতে গেলে। তারপরেও বাকি বিল্লাহ ভাইয়া রেগুলার এসএমএস দিয়ে জোর করে যে পড়ো পড়ো, পরে যাই হোক পজিশন আসুক পরবর্তীতে যা হয় হবে, না পড়লেও তারপরে পড়ি। আর মাহফুজ ভাইয়া মানে ভাইয়া ক্লাসের মানে তো তুলনায় নেই বলতে গেলে। ভাইয়া পাশাপাশি যে মানে কথাগুলো বলতো, বিশেষ মানে আমি বিউপিতেও পরীক্ষা দিয়েছি মানে জাহাঙ্গীরনগর বা ঢাবিতেও বিভিন্ন কথা বলতো যে মানে শব্দ চয়ন যেগুলো করতো ওগুলো মনে রেখে বিভিন্ন আমাদের মানে শব্দের অর্থ মতন আসতো। ওগুলো মানে আমি ওই অনুমান করেই দিতাম ভাইয়ার ওই কথাগুলো শুনে। তা এমন করে আমার 3-4টা প্রশ্ন মানে ঢাবি জাবি আর বিউপি মিলে 3-4টা প্রশ্ন মানে সঠিক হয়েছে। আর সাকিব শাহরিয়ার ভাইয়ার মানে কথা তো বলে বোঝানো যাবে না। ভাইয়া যে জিকে ভাইয়া যেভাবে পড়িয়েছিল, জিকে মানে এবার 29টে পাওয়ার কথা ছিল, পারার কথা ছিল, কিন্তু ভুলক্রমে আমি 2টা ভুল করে ফেলি। সে- সেজন্য মানে কমে যায় আমার জিকে। অনেক একটা ভালো মার্ক এসেছে, কিন্তু রিটেনেই একটু বেশি খারাপ হয়ে গেছে এটা। বাড়ি এমনি খুশি আমিন, তুমি তো আমার ঘরের ছেলে ভাই, আমার বাড়ির জি ছেলে তো। ভাইয়া, হ্যাঁ, আমার আমিও খুশি এলাকার অনেক। ছেলে। তোমাকে নিয়ে তো সব সময় অন্যভাবে চিন্তা করতাম আর কি, যখন থেকে একেবারে আমাদের আহ, মানে কথাবার্তা যখনই হতো বাকির সাথে আলাদা করে, হ্যাঁ তোমাকে নিয়ে কথা হতো, মনে হতো যে যাক অবশেষে হয়তো যশোর আরেকটা ভালো রেজাল্ট পাচ্ছে, বা যশোর হয়তো এর একটা ভালো রেজাল্ট পাচ্ছে। যাই হোক, যেটাই হয়েছে আমিন খুশি। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে কি, তোমার বাকি স্যারও বলতে পারবে, আমরা কিন্তু তোমার কাছ থেকে আরো অনেক ভালো আশা করেছি। হ্যাঁ, তুমি আসলে বিউপির পরে এইভাবে পড়াশোনার যে পেজটা সেটা একেবারে অফ না করে দিয়ে যদি তুমি পড়তে, এর চেয়ে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারতে। এটা হচ্ছে কথা। ভাই, এটা আমার ইয়ামিন ব্যর্থতা। ইয়ামিনের বিষয়ে আমি একটু যদি বলি, হুম হুম। আমি হয় মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাক এরকম মানে যদি দুই একজনকে মানে দুই একজনের জন্য সবসময় মন থেকে চাইতাম বা দোয়া করতাম, তার মধ্যে ইয়ামিন ছিল আর হলো আমার মানে নিজের এলাকার ছোট বোন আবিদা সামিহা। তো এই দুইটারের প্রতি আমার অনেক ক্ষোভ এখন আছে, কারণ দুজনে একজন আমার আশানুরূপ রেজাল্ট দিতে পারে নাই। আহ দুইজনকে অনেক পিটানি দেওয়া দরকার, কিন্তু আমার অনেক অনেক মানে অনেক শান্তি লাগছে। আমার মনে হচ্ছে যে আমার আপন কেউ চান্স পেয়েছে। আমার আমার ভাই চান্স পাওয়ার পর যেরকম লেগেছিল ইয়ামিনের রেজাল্টটা শুনে, আমার একদম মানে ইয়ামিনের চেহারাটা দেখলেই মনে হয় যে ও কবে ঢাবিতে চান্স পাবে, এই বাচ্চা ছেলেটা আমাদের সাথে আসবে, কথা বলবে। এই অনেক ভালো লাগছে ইয়ামিন। এই আসলে কিছু খুশি হয় না যে যেটা আসলে পরে এত বেশি অন্তরকে নাড়া দেয় যে ওটা আর প্রকাশ করাটা হয়ে ওঠে না। ঠিক আছে, ওরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগছে। তোমার সার্বিক সফলতা, ভবিষ্যৎ জীবনের সফলতা আমি জানাই। ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে ইয়ামিন, আশা করব যে তুমি বিউপিতে সফল হয়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সফল, তোমার পরবর্তী জীবনে একইভাবে তুমি সফল হবে। তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা ভাই, এবং অনেক অনেক ভালোবাসা। আহ, আমাদের আর কেউ কি আছে যে কথা বলতে চায়? আসলে এখন মোটামুটি তো অনেক রাতও হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে রমজান মাস, আমি জানি না যে এখন ঠিক কি অবস্থা, কতজন আছে বা আছে কিনা আদৌ। যদি না থাকে তাহলে আমরা আজকে কিন্তু শেষ করে দেব। আর আরেকটা বিষয় আমি জাস্ট একটু বলবো, বা আমি একটু বলতে চাই এই বিষয়টা, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয় অথবা কোনো বিশ্ববিদ্যালয়ই না, এই ব্যাপারগুলো না মানুষের সফলতা বা ব্যর্থতাকে নিয়ন্ত্রণ করে না। তার মানে তুমি যে জায়গাতে এখন আছো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, অথবা তুমি জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছো, বা তুমি বিউবিতে চান্স পেয়েছো, অথবা তুমি কোথাও পাওনি, তোমাদের মধ্যে আসলে বেসিক কোনো ডিফারেন্স নেই। বেসিক কোনো ডিফারেন্স নেই এই অর্থে যে কখনোই একজন মানুষের মানে একজন মানুষকে সফল অথবা একজন মানুষকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটা বিশ্ববিদ্যালয় যথেষ্ট না, একটা ইউনিভার্সিটির একটা রেজাল্ট
1.5 ঘন্টা এটা যথেষ্ট না। তুমি তোমার সমস্ত জীবনের মূল্যায়ন শুধুমাত্র এই 1.5 ঘন্টার উপরে হয়েছে এরকম মনে করার কোনো সুযোগ নেই। কাজে যারা ব্যর্থ হয়েছো তাদের জন্য আমার কথা থাকছে, যারা সফল হয়েছো তাদের জন্য আমার কথা থাকছে। যারা সফল হয়েছো তারা মনে করো না যে এই সফলতা চিরন্তন, কোনো সফলতাই চিরন্তন না, মনে রাখবা। ব্যর্থদের আসলে মানে তাদের উপর প্রত্যাশার চাপ থাকে না, তাদের কোনো কিছু ধরে রাখার কোনো দরকার হয় না। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার মনে রাখবা, যারা স্বাধীন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা আর কি। তার মানে তুমি যদি এখন একটা অ্যাচিভমেন্ট তুমি পেয়েছো, কিন্তু এই অ্যাচিভমেন্টের পরে তোমার বাদবাকি জীবন বা পরবর্তী সময়টা যদি তোমরা ঠিক মতো কাজে লাগাতে না পারো, বা পরবর্তী সময়টাকে যদি তোমরা একেবারে তোমার জীবনকে গুছায় নেওয়ার জন্য তোমার ক্যারিয়ার মুখী হয়ে যদি তুমি কাজ না করতে পারো, তাহলে কিন্তু আসলে এই সফলতা আর সফলতা থাকবে না। বা পরবর্তীতে দেখবা যে তোমার যে বন্ধুটা হয়তো এখন ব্যর্থ হয়েছে, পরবর্তীতে সে হয়তো অনেক ভালো কিছু করে ফেলবে তোমার চেয়ে। আর আমরা যারা বাংলাদেশের মতো এই যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যারা থাকি, তাদের জন্য আসলে সাবজেক্ট ওয়াইজ চাকরি বলো, অন্যান্য বিষয় বলো, এই ব্যাপারগুলো আসলে একটা সুদূর পরত অনেক চিন্তা ভাবনার ব্যাপার। কাজে এই জায়গাতে নিজেদের পার্সোনাল স্কিল যে ডেভেলপ করবে, যে নিজেকে অন্য সকল ক্ষেত্রে আগায় নিতে পারবে, সেই কিন্তু আগায় থাকবে। কাজেই আজকে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টে যারা ভালো করেছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, তোমাদের জন্য ভালোবাসা, শুভেচ্ছা, সবকিছু ঠিক আছে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। হ্যাঁ, কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়েছো, তুমি পাওয়ারফুল বটে, কিন্তু এর সাথে তোমার রেসপন্সিবিলিটিটাও অনেক বড়। ঠিক আছে? মানে সবকিছুকে গড়ার জন্য আগে নিজেকে ভেঙে ফেলতে হবে, নিজেকে ভাঙতে হবে, এবং তারপরে নতুন করে গড়তে হবে। হ্যাঁ, কাজেই এই সকল কিছুর জন্য প্রস্তুতি নাও। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং শুভকামনা। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে বা পরবর্তী সেশনে তোমাদের সাবজেক্ট চয়েসের সেশন নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো আমরা বিদায় নেব। আমাদের সাবজেক্ট চয়েস কিন্তু জাস্ট নর্মাল কোনো সাবজেক্ট চয়েস সেশন থাকবে না, বরঞ্চ সেইখানে আমরা যারা ওই সাবজেক্টে পড়াশোনা করেছে, বা ওই সাবজেক্টের অ্যালামনাই অথবা ওই সাবজেক্টের টিচার, হ্যাঁ, এইরকম মানে শিক্ষকদেরকে আমরা আনার চেষ্টা করব। আমরা যারা এখন মাস্টার্স করছে দেশের বাইরে, বা এই ফিল্ডে যারা সফল, হ্যাঁ, এই সাবজেক্টে পড়ে যারা সফল হয়েছে, বা ওই ওই রিলেভেন্ট ফিল্ডে যারা সফল হয়েছে, এরকম লোকজনকে আমরা আনবো। আশা করি সেই সেশনে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। তার আগ পর্যন্ত বিদায়, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। মাহফুজ, বাকি বিল্লাহ, সবাইকে ধন্যবাদ যারা আজকের এই সেশনে সময় দিয়েছে আমাদেরকে। সবাইকে অসংখ্য অসংখ্য দোয়া, ভালোবাসা, শুভকামনা। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।